হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই লেকচারে স্বাগতম। আমরা অলরেডি 5.1 অর্থাৎ বিন্যাস এই চ্যাপ্টারটি আলোচনা করে ফেলছি। সো এই লেকচারে আমরা 5.2 অর্থাৎ সমাবেশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো শুরুতে হচ্ছে আমরা সমাবেশের বেসিক কনসেপ্টটা জানবো যে অ্যাকচুয়ালি সমাবেশটা মানে কি। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে সমাবেশ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? তো শুরুতে আমরা সবাই হেডিং দিয়ে ফেলি সমাবেশের ধারণা। সমাবেশের ধারণা যে সমাবেশ জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে। খেয়াল করে দেখো, কোনো কিছুর মানে সমাবেশ মানে হচ্ছে তোমার সিলেক্ট করা। সিলেক্ট করা সমাবেশ মানে হচ্ছে সিলেকশন অথবা আমরা বাংলায় বলতে পারি বাছাই করা। অর্থাৎ তোমাকে কতগুলো বস্তু দিয়ে তোমাকে এখান থেকে বলবে বাছাই করতে। তো তুমি কতগুলো বস্তু বাছাই করতে পারো সেটাই আসলে সমাবেশের কাজ। তো আমরা যেটা করব, আমরা সমাবেশের যে কনসেপ্টটা বা সমাবেশের যে ফর্মুলাগুলা এগুলো আসলে বিন্যাসের কনসেপ্ট থেকে নিয়ে আসব। মানে বিন্যাসের সাথে রিলেট করিয়ে নিয়ে আসবো যেন তোমার কনসেপ্টটা বুঝতে ইজি হয়। যেহেতু আমরা অলরেডি বিন্যাস সম্পর্কে জানি, তো বিন্যাসের কনসেপ্টগুলো ইউজ করে যদি আমরা সমাবেশের ফর্মুলাগুলো ডেভেলপ করি তাহলে আই থিঙ্ক তোমার মানে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে? সো খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম যে তোমার কাছে এ, বি এবং সি তিনটি বস্তু আছে। এ বি সি তিনটি বস্তু আছে। এই তিনটি বস্তু থেকে তুমি যে কোনো দুইটি করে বস্তু নিয়ে একটা সাজানো ব্যবস্থা তৈরি করো, যেটা তুমি বিন্যাসের মধ্যে করে আসছিলা। তাহলে আমাকে বলো তো, তিনটি বস্তু থেকে দুইটি করে বস্তু নিয়ে সাজানো ব্যবস্থা কি কি হতে পারে? এখানে হতে পারে এ বি, হতে পারে বি এ, হতে পারে এ সি, হতে পারে সি এ, হতে পারে বি সি, আবার হতে পারে সি বি। তুমি খেয়াল করে দেখো, এখানে তোমার টোটাল যেই সাজানো ব্যবস্থা আসলো এখানে কিন্তু 6টি আসছে, রাইট? 6টি। এবং যেহেতু তোমাকে তিনটি বস্তু থেকে দুইটি করে বস্তু নিয়ে সাজাতে বলেছে, তাহলে আমরা তিনটি থেকে দুইটি নিয়ে সাজানো ব্যবস্থাকে বলতে পারি 3p2। 3p2 বলতে পারি, রাইট? 3p2 বলতে পারি। এটা আমরা শিখে আসছি, তাই না? আচ্ছা, এবার আমরা জিনিসটাকে একটু অন্য ওয়েতে শিখব, একটু অন্যভাবে চিন্তা করব। দেখো তো, এবার তোমাকে যদি আমি জিনিসটা এইভাবে বলি যে কাজ করো, এই যে তিনটি বস্তু আমাদের কি কি বস্তু বলো তো? এ, বি এবং সি, তাই না? তো এই তিনটি বস্তু থেকে তুমি দুইটি করে বস্তু প্রথমে বাছাই করো, এরপর এদেরকে সাজাবা। তিনটি বস্তু থেকে প্রথমে তুমি দুইটি বস্তু আগে বাছাই করবা, মানে সিলেক্ট করবা, এরপরে সাজাবা। তাহলে তুমি কি চিন্তা করবা বলো দেখি? তার মানে এখানে তোমাকে টোটাল 3টা বস্তু দেওয়া আছে। তো তুমি দুইটা বস্তু, তোমাকে বলছে দুইটা করে বস্তু বাছাই করতে। তাহলে তুমি কি কি বস্তু বাছাই করতে পারো বলো তো? তুমি এ আর বি বাছাই করতে পারো, এ আর বি দুইটা বস্তু। আবার তুমি বি এবং সি বাছাই করতে পারো, এখানেও দুইটা বস্তু। আবার তুমি এ এবং সি বাছাই করতে পারো, এখানেও দুইটা বস্তু। তাহলে এবার কিন্তু তুমি সাজাও নাই, এদেরকে কি করছো বলো তো? বাছাই করেছো। তার মানে 3টা বস্তু থেকে তুমি যদি দুইটা বস্তু বাছাই করো তাহলে সেটা 3টা উপায় হইতে পারে। ঠিক আছে? 3টা বস্তু থেকে দুইটি করে বস্তু বাছাই করলে এই 3 ধরনের বাছাই আমরা করতে পারি, এর বাইরে করতে পারি না। বুঝে গেছে? এবার ধরো আমি তোমাকে বললাম যে ঠিক আছে, এবার তো তুমি বাছাই করে ফেলছো, এবার এদেরকে নিয়ে একটু সাজাও। তাহলে আমাকে বলো তো, এখানে দুইটি বস্তু যে তুমি নিয়েছো, এই দুইটি বস্তুকে কত উপায়ে সাজানো যায়? দুইটি বস্তুকে সাজানো যায় এ বি অথবা বি এ উপায়ে, তাই না? আবার এখানে যে বি সি দুইটা বস্তু বাছাই করেছো, তা তুমি দুইটা বস্তুকে সাজাবা কিভাবে? বি সি অথবা সি এ উপায়ে সাজাবা, রাইট? আবার ধরো তুমি এ সি দুইটা বস্তু বাছাই করেছো, এবার এদেরকে সাজাবা। তাহলে সাজাবা কিভাবে? হয় এ সি অথবা কি সি এ। তার মানে দুইটি করে বস্তু বাছাই করার পর তুমি এদেরকে নিয়ে একটা করে সাজানো ব্যবস্থা তৈরি করেছো, রাইট? আলটিমেটলি কি এই যে 6টা সাজানো ব্যবস্থা, এটাই কি আমাদের এখানে ছিল না, রাইট? এখানে আমরা ডিরেক্ট সাজানো ব্যবস্থা তৈরি করেছি, বাট এখানে কি করেছি? প্রথমে বাছাই করেছি, এরপরে
সাজানো ব্যবস্থা তৈরি করেছি, রাইট? ওকে, তাহলে আমরা মানে আমাদের কনসেপ্টটাতে এবার ব্যাক করি। তা তুমি খেয়াল করে দেখো, যখন তিনটা বস্তু থেকে তুমি এখানে দুইটা করে বস্তু বাছাই করেছ, এইটুকু পার্টকে আমরা বলতে পারি 3C2। 3C2, সি মানে কি? সি মানে কম্বিনেশন বা বাছাই করা। কই থেকে বাছাই করব? তিনটা বস্তু থেকে বাছাই করব। কতগুলা নিয়ে বাছাই করব? দুইটি করে নিয়ে বাছাই করব। বুঝতে পেরেছ? তার মানে এইটুকু অংশ হচ্ছে তুমি বাছাইয়ের কাজটা করেছো। এবার আমাকে বলো তো, এই দুইটাকে পরে যখন সাজাইছো, তাহলে দুইটা বস্তুকে নিয়ে সাজানোর উপায় কি? 2 ফ্যাক্টোরিয়াল না? দুইটা বস্তুকে নিয়ে সাজানোর উপায় কি? 2 ফ্যাক্টোরিয়াল না? দুইটা বস্তুকে নিয়ে সাজানোর উপায় কি? 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? তার মানে তোমার এই যে পোরশনটা আছে না, এই যে এই পোরশনটা আছে না, এই সবগুলা পোরশন আছে না, এই সবগুলা পোরশন আসলে কি হয়েছে বলো তো? এই সবগুলা পোরশনে আসলে তুমি সাজানোর কাজটা করেছো দুইটা করে বস্তু নিয়ে, রাইট? সো আমরা দুইটা বস্তুকে সাজাইতে পারি কত উপায়ে? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তার মানে এখানে যে কাজটা হয়েছে, এখানে আসলে কাজটা হয়েছে 2 ফ্যাক্টোরিয়ালের কাজটা হয়েছে, রাইট? এখন তুমি দেখো তো, একটা সম্পূর্ণ কাজ করার জন্য তুমি দুইটা আংশিক কাজ করেছো না? প্রথমে বাছাই করেছো, এরপরে সাজাইছো, রাইট? তাহলে এই দুটো আমাদের গুণ করে দিলেই কিন্তু আমাদের টোটাল সাজানো ব্যবস্থা আমরা পেয়ে যাচ্ছি, রাইট? তার মানে একটু আগে যেটা আমরা 3P2 আকারে লিখতেছিলাম, এখানে সেটা আমরা 3C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতেছি, রাইট? তাহলে আমরা কি বলতে পারি আলটিমেটলি বলো তো? আমরা আলটিমেটলি কি বলতে পারি? তাহলে যেটা আমাদের 3P2 ছিল, যেটা আমরা সরাসরি বিন্যাস করতে পারতাম, এটাকে আমরা কি করছি? আমরা 3C2 প্রথমে বাছাই করেছি দুইটা করে বস্তু, এরপরে এই দুইটা বস্তুকে নিয়ে আবার কি করছি? আমরা সাজাইছি, মানে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইছি। তার মানে আমরা কিন্তু এই 3P2 ইকুয়াল টু 3C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, রাইট? তাই না? তাহলে আমাকে বলো, যদি এখানে তিনটা বস্তু না হয়ে যদি n সংখ্যক বস্তু হইতো, আর দুইটা বস্তু বাছাই না করতে বলে যদি r সংখ্যক বস্তু বাছাই করতে বলতো, তাহলে আমরা এখানে কি লিখতাম বলো তো? আমরা লিখতাম NPR। আর এই পাশে কি লিখতাম? এই পাশে লিখতাম NCR। যেহেতু দুইটা বস্তু বাছাই করার পর আবার দুইটা বস্তুকে সাজাইতে হচ্ছে, তার মানে এখানে হবে ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তার মানে NPR ইকুয়াল টু NCR ইন্টু r ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তাহলে আমাকে বলো তো, আমরা তো NCR এর সূত্র ডেভেলপ করব। তাহলে NCR এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো তো? NPR ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল দাঁড়াচ্ছে না? r ফ্যাক্টোরিয়াল দাঁড়াচ্ছে। বলো তো NPR এর ফর্মুলা কি ছিল? NPR এর ফর্মুলা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ছিল ডিভাইডেড বাই নিচের উপরটা থেকে নিচেরটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল ছিল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ছিল, বাট নিচে এখানে এক্সট্রা একটা কি আছে? এক্সট্রা একটা r ফ্যাক্টোরিয়াল আছে। সো আমাদের NCR এর যেই ফর্মুলাটা, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। NCR n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তাহলে আমাদের বিন্যাস এবং সমাবেশের যে ফর্মুলাগুলো দাঁড়াচ্ছে, সেটা আলটিমেটলি কি হলো? সেটা আলটিমেটলি এমন হলো যে NPR যদি আমরা বলি, তাহলে ফর্মুলা হচ্ছে জাস্ট n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না? কিন্তু যদি তোমাকে বলা হয় NCR, তাহলে NCR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটারও ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r, মানে এদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? সো বিন্যাস এবং সমাবেশের তোমরা রিলেশনটা কি বুঝছো? তার মানে বিন্যাস আসলে প্রথমে সমাবেশ করে তারপরেও করা যায়। প্রথমে সমাবেশ করে তারপরেও কি করা যায়। তুমি যতগুলা ম্যাথ বিন্যাসের ক্ষেত্রে করে আসছো না, সবগুলা ম্যাথ তুমি চাইলে সমাবেশের মাধ্যমেও করতে পারতা। যেমন ধরো একটা উদাহরণ দেই, আর একটা উদাহরণ দেই। ধরো তোমাদের কি মনে আছে যে তোমরা ইকুয়েশন, ধরো ইকুয়েশন EQUATION, ধরো এই যে ইকুয়েশন শব্দটা থেকে মনে আছে 4টি করে বর্ণ নিয়ে
তোমরা সাজানো ব্যবস্থা তৈরি করেছিলে প্রথমে, 4টি করে বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা তৈরি করেছিলে এবং সেখানে তুমি কি লিখছিলা 8p4 8p4। বাট আমরা যদি চাই যে আমরা সমাবেশের মাধ্যমে এই সাজানো ব্যবস্থাটা তৈরি করব, তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আমাদের বাছাই করতে হবে। তাহলে এখানে টোটাল 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, 4টি বর্ণ আগে বাছাই করো। তাহলে বলো 8টি বর্ণ থেকে 4টি বর্ণকে বাছাই করার উপায় কি? 8c4 8c4। দেন এই 4টি বর্ণকে এবার সাজাইতে হবে। তাহলে 4টি বর্ণকে সাজানোর উপায় কি হবে বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এইটা এবং এইটার গুণফলটাই আসলে কি আমাদের টোটাল সাজানো ব্যবস্থা, যেটাকে আমরা সরাসরি লিখতে পারতাম কি 8p4 8p4। বুঝতে পারো? বুঝতে পারছি? তার মানে তুমি বিন্যাসের আসলে যত ম্যাথগুলোই করেছো সবগুলো ম্যাথই কি সমাবেশের মাধ্যমে করা যায়। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের বিন্যাস এবং সমাবেশের একটা পার্থক্য বলা চলে, বা সমাবেশের একটা বেসিক কনসেপ্ট বলা চলে। ঠিক আছে, এবার চলো আমরা আরেকটা টপিক দেখি, খুবই সুন্দর একটা টপিক, সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ। আচ্ছা, সম্পূরক সমাবেশটা আসলে কি তোমরা খেয়াল করো, আমি তোমাদের দুইটা এক্সাম্পল আগে দিই। ধরো আমি তোমাকে বললাম 5c2 5c2 এর একটা ফর্মুলা তুমি লেখো তো। বলো তো 5c2 মানে কি মিন করে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এবং 5 মাইনাস 2 মানে এখানে কি 3 ফ্যাক্টোরিয়াল হবে, রাইট? তাই তো। আবার ধরো 5c3 5c কত? 3। আচ্ছা, তার ভ্যালুটা একটু বের করো তো। দেখো তো উপরে কি হয় 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আবার 5 মাইনাস 3 দ্যাট মিন্স 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা খেয়াল করো তো, এই দুইটা ভ্যালু কি আসলে চেঞ্জ হয়েছে? দুইটা ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই। দ্যাট মিন্স 5c2 এর মান যা 5c3 এর মান কিন্তু এক্স্যাক্টলি তাই। অর্থাৎ আমরা কিন্তু এটা বলতে পারি যে 5c2, তুমি ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখতে পারো, 5c2 এর মান যা 5c3 এর মান আসলে কি তাই। তোমাকে আমি দেখাই দিই, এই যে ক্যালকুলেটরের মধ্যে কিন্তু 5c2টা কোথায়, সিটা কোথায়, এই যে এনসিআর, রাইট? সেখানে 5c3 এর মান হচ্ছে 10, আবার 5c2 এর মানও কিন্তু 10। বুঝতে পারছি? ক্লিয়ার? সো আমরা এটা বুঝলাম যে আমাদের 5c2 এর মান যা 5c3 এর মান কিন্তু তাই। আরেকটা উদাহরণ দেই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরো আমি তোমাকে বললাম 10c3 এর মানটা কত হয় বলো তো? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, দেন 10 মাইনাস 3 মানে কত? 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? আবার তোমাকে আমি যদি বলি 10c7 এর ভ্যালুটা কত বলতো? কত হবে? উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে প্রথমে 7 ফ্যাক্টোরিয়াল, দেন 10 মাইনাস 7 দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তো দুইটা ভ্যালু কি সেম ভ্যালু না? দ্যাট মিন্স এখানে 10c3 এর মান এবং 10c7 এর মান কিন্তু সেম। বুঝে গেছে? এবার আসো আমরা জিনিসগুলোর একটু বাস্তব একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, ধরো তোমার বাবার পকেটে 10 টাকা আছে এবং 10 টাকা ধরো 1 টাকার পয়সাও থাকতে পারে, আবার ধরো হচ্ছে 1 টাকার নোট থাকতে পারে, মানে মিলায় জিলায় হচ্ছে 10 টাকা আছে। এখন তোমরা দুইজন ভাই বোন তোমার বাবার সামনে দাঁড়ায় আছো যে এই 10 টাকা তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এখন তোমার আব্বু প্ল্যান করেছে যে তোমাকে 3 টাকা দিবে আর তোমার ভাইয়া বা বোনকে 60 টাকা দিবে। এবার উনি কি করলো? পকেটে হাত দিল। তো উনি প্রথমে 10 টাকা থেকে 3 টাকা বাছাই করেছে। 3 টাকা বাছাই করেছে বলতে কি বোঝাচ্ছি? 3 টাকা বাছাই করা মানে হচ্ছে একটা পয়সা হইতে পারে, একটা 2 টাকা নোট হইতে পারে, মিলায় জিলে উনি 10 টাকা থেকে 3 টাকা বাছাই করে তোমাকে দিছে। 10 টাকা থেকে 3 টাকা বাছাই করে কাকে দিছে বলো তো? তোমাকে দিছে। তো তুমি চলে গেছো। এবার ওনার পকেটে আর কত টাকা রয়েছে বলো তো? 60 টাকা রয়েছে না? তো 60 টাকা কি আর বাছাই করার দরকার আছে নাকি? পুরাটা বের করে তোমার ভাইয়া বা বোনকে দিয়ে দিবে, তোমার ভাইয়া বা বোনকে দিয়ে দিবে, রাইট? তার মানে ব্যাপারটা হয়েছে কি, এখানে ঘটনাটা হয়েছে এরকম যে 10 টাকা ছিল তোমার বাবার টাকা, রাইট? তোমার বাবার টাকা থেকে তোমরা দুইজন ভাইয়া বা বোন আছো, দুইজন আছো যাদেরকে কি করেছে?
উনি এখান থেকে 10 টাকা থেকে প্রথমে 3 টাকা বাছাই করে তোমাকে দিয়ে দিছে, বাকি 7 টাকা তোমার ভাইয়া বা বোনকে দিয়ে দিছে। তো তুমি কত টাকা পাইছো বলো তো? 3 টাকা পেয়েছো। আর তোমার ভাইয়া বা বোনকে, মানে ভাইয়া বা বোন কত টাকা পেয়েছে? 7 টাকা পেয়েছে, রাইট? ওকে, তার মানে 10 টাকা উনি বাছাই করে 3 টাকা বাছাই করেছে, তাই না? এবার ধরো পরের দিন উনি কি করলো? 10 টাকা থেকে প্রথমে 7 টাকা বাছাই করেছে। 7 টাকা বাছাই করে তোমার ভাইয়া বোনকে আগে দিয়ে দিছে, ও চলে গেছে। বাকি রইল কয় টাকা? 3 টাকা। আচ্ছা, এই 3 টাকা কি বাছাই করা দরকার আছে, নাকি এই 3 টাকা তোমাকে দিয়ে দিবে, তুমি চলে যাবা? 3 টাকা জাস্ট তোমাকে দিয়ে দিবে, রাইট? তার মানে পরের দিন উনি কি করেছে? 10 টাকা থেকে পরের দিন উনি 7 টাকা বাছাই করেছে, কিন্তু 3 টাকা কিন্তু আর বাছাই করা দরকার হয় নাই, রাইট? দিন শেষে কিন্তু তুমি ভাইয়া 3 টাকাই পেয়েছো, আর তোমার ভাইয়া বা বোন কয় টাকা পেয়েছে? 7 টাকাই পেয়েছে, রাইট? তার মানে 10 টাকা থেকে 3 টাকা বাছাই করা যেই কথা, 10 টাকা থেকে 7 টাকা বাছাই করা কিন্তু একই কথা। এই জন্য আমাদের 10C3 বলো আর 10C7 বলো, জিনিসটা সেমই হয়। বুঝতে পারছো? তাহলে আমরা যে এটা সমান বলতেছি, তার রিজনটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখতে পারি যে উপরে যেই টাকাটা আছে বা সংখ্যাটা আছে, এটা হচ্ছে বাবার টাকা, বাবার পকেটের টাকা। আর নিচে যেই টাকাগুলো আছে, এটা হচ্ছে বাবার পকেটের টাকাটাই কি তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে না? তাহলে অবশ্যই এই নিচের দুইটার মান বাবার উপরে যে টাকাটা আছে এটার সমান হইতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? তার মানে তুমি জিনিসটা এইভাবে বলতে পারো না যে ধরো তোমাকে বললো 50C10, বলো তো 50C10 কার সমান হবে? বাবার টাকা 50 টাকা, 10 টাকা তোমাদেরকে একদিন বাছাই করে দিল, তাহলে বলো তো বাবার টাকা আর কার টাকা সমান হবে? এখানে 50C40 হবে, কারণ এই নিচের দুইটার যোগফল উপরেরটার সমান হইতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে মনে রাখবো, উপরের টাকাগুলো হচ্ছে বাবার টাকা আর নিচের টাকাগুলো হচ্ছে বাবার টাকার যোগফল, বাবার টাকার যোগফল। বুঝতে পেরেছো? তো তুমি খেয়াল করে দেখো, আরেকটা জিনিস বলি তোমাদের, আরেকটা সুন্দর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই দুইটাকেই যদি ভাঙাও, তাহলে উপরে কিন্তু 50 ফ্যাক্টোরিয়াল আসবে, আর নিচে কিন্তু একটা 10 ফ্যাক্টোরিয়াল আসবে আর একটা 40 ফ্যাক্টোরিয়াল আসবে, তাই না? তাহলে আমরা কি জিনিসটা এইভাবেও কি বলতে পারি কিনা বলো তো, যে এই যে উপরের যে ফ্যাক্টোরিয়ালটা, এটা বাবার টাকার ফ্যাক্টোরিয়াল, তাই না? আবার নিচে দেখো বাবার টাকার ফ্যাক্টোরিয়ালের যোগফল, বাবার টাকার ফ্যাক্টোরিয়ালের যোগফল, মানে নিচে হচ্ছে ধরো তোমার টাকা, আর নিচে হচ্ছে আরেকটা কি তোমার ভাই বা বোনের টাকা, রাইট? মানে ভাই বা বোন তো আর না, তোমার বাবার টাকাটাই নিচে ডিস্ট্রিবিউশন হয়েছে। তার মানে উপরে হচ্ছে বাবার টাকা, নিচে হচ্ছে তোমার এবং তোমার ভাইয়ের টাকা, যেটার যোগফল অবশ্যই বাবার টাকার সমান। বোঝা গেছে? তাহলে আমি যদি জিনিসটাকে একটা স্ট্রাকচারাল ওয়েতে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি বলো দেখি? কিভাবে লিখতে পারি? আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে যদি NCX হয় ইকুয়াল টু NCY এর সমান হয়, তার মানে এখানে x আর y এই দুইটার যোগফল অবশ্যই কার সমান হবে? n এর সমান হবে, তাই না? n এর সমান অবশ্যই কি x প্লাস y এর যোগফলের সমান হবে। n এর মানটা অবশ্যই x প্লাস y এর যোগফলের সমান হবে। বা আমরা আরেকটা ভাবে লিখতে পারি, আরেকটা ওয়েতে লিখতে পারি, এটা তো একটা ওয়ে গেল, রাইট? সো আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, এইভাবেও লেখা যায়। NCR ইকুয়াল টু NCN মাইনাস আর। কেন লেখা যায় বলো তো? উপরের টাকাটা কি তোমার বাবার টাকা না? বাবার টাকা কয় টাকা হয়েছে? n টাকা। আর নিচে আর এবং n মাইনাস আর, আর এবং n মাইনাস আর বলো তো যোগ করলে কত হয়? আর এবং n মাইনাস আর যোগ করলে কত হয়? আর এবং মাইনাস আর বাদ যায়, থাকবে কি? শুধু n থাকবে। তার মানে উপরের টাকা নিচের টাকা কি সমান হয়ে গেছে না? তাহলে এটাকেও আমরা লিখতে পারি। তাহলে আমরা সম্পূরক সমাবেশ মানে হচ্ছে NCR আর NCN মাইনাস আর এর সমান। বুঝতে পেরেছি? পারবা? সো বাবার টাকার কনসেপ্ট মনে রাখবা, তাহলে এমন থাকবে। ঠিক আছে? এখান থেকে একটা ম্যাথ আমাদের আসতে পারে সবসময়। ম্যাথটা কীরকম? ম্যাথটা হচ্ছে এরকম যে তোমাকে বলবে যে তোমাকে বলবে NC2 ইকুয়াল টু যদি NC10 হয়,
NC10 হলে তোমাকে বলবে যে NC5 ইকুয়াল টু হোয়াট, NC2 ইকুয়াল টু NC10 হলে NC5 ইকুয়াল টু হোয়াট। কিভাবে বের করবা বলো? এখানে অনেকেই ফর্মুলা ইউজ করে। তুমি কেন ফর্মুলা ইউজ করবা? তোমার তো উপরে বাবার টাকা আর নিচে হচ্ছে বাবার টাকা যোগফলের মান না? তাহলে আমাকে বলো তো NC2 সমান NC10 হলে n ইকুয়াল টু কত হবে? 2 + 10 হবে, তার মানে 12 হবে, রাইট? তাহলে আমাদের NC5 এর মান বের করতে বলেছে, তাহলে মানে আমাদের 12C5 এর মান বের করতে বলেছে। তো 12C5 এর মান তো আমরা খুব সহজেই বের করতে পারি। উপরে 12 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল, আর 12 - 5 মানে 7 ফ্যাক্টোরিয়াল। তুমি এবার ক্যালকুলেটরে ইনপুট দিলেই কিন্তু তোমার আনসার চলে আসবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো আমরা এই ধরনের ম্যাথগুলো কি করে ফেলতে পারবো না? আমরা করতে পারবো। তাহলে এটা গেল আমাদের সম্পূরক সমাবেশ, ঠিক আছে? সো এবার আরেকটা নতুন কনসেপ্টে আসো, প্যাসকেল অভেদ। প্যাসকেল অভেদ, বেসিক্যালি প্যাসকেল অভেদটা হচ্ছে একটা ফর্মুলা। আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে এরকম যে NCR প্লাস NCR - 1 ইকুয়াল টু N + 1 CR। NCR প্লাস NCR - 1 ইকুয়াল টু N + 1 CR। এটা হচ্ছে প্যাসকেল অভেদের ফর্মুলা। তো আমাদের এই ফর্মুলাগুলোর আগে প্রুফ আসতো, বাট এখন আর ওরকম প্রুফ টুফ আসে না। সো আমাদের প্রুফ দরকার নাই, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখো আমরা 3 জন বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ 3 জনকে নিয়েছি, মুশফিক, সাকিব এবং কি বলতো তামিম, ঠিক আছে? তাহলে এখানে আমরা এদেরকে একটু নামকরণ করি, মুশফিক, সাকিব এবং তামিম। সো এটা 3 জন প্লেয়ার। সো আমি তোমাকে যদি বলি যে এই 3 জন প্লেয়ার থেকে তুমি যেই কোনো 2 জন প্লেয়ারকে বাছাই করো, যেই কোনো 2 জন প্লেয়ারকে কি করো? বাছাই করো। তাহলে আমাকে বলো তো এই 3 জন প্লেয়ার থেকে যেই কোনো 2 জন প্লেয়ার বাছাই করতে বললে তুমি কিভাবে বাছাইটা করতে পারো বলো দেখি? তুমি বাছাই করতে পারো মুশফিক এবং সাকিবকে, তুমি বাছাই করতে পারো মুশফিক এবং তামিমকে, অথবা তুমি বাছাই করতে পারো সাকিব এবং তামিমকে, তাই না? আমি 3টা দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ 4টা দিয়ে দিলে অনেক বড় হয়ে যায় জিনিসগুলা, সেই জন্য 3টা দিয়ে দিচ্ছি। আচ্ছা 4টা দিলে কত হয় একটু দেখি না। 4টা থেকে যদি তোমাকে আমি বলি 3 জনকে নিয়ে বাছাই করো, 4টা থেকে যদি 4 জন থেকে যদি 2 জনকে নিয়ে বাছাই করো 6টা, ঠিক আছে? আচ্ছা 4 জন নেই, হ্যাঁ 4 জন নিয়ে কাজ করি। ধরো এখানে কে কে আছে জানো? ধরো আমি এখানে লিখলাম যে এখানে ধরো এম আছে, এস আছে, টি আছে, আর ধরো আর আছে, ধরো রুবেল আছে সাথে, রুবেলটা ধরো ছবি নাই, ঠিক আছে? ধরো রুবেলও এখানে আছে। তো তুমি চিন্তা করে দেখো এখানে 4 জন থেকে যদি 2 জনকে বাছাই করতে বলা হয়, তাহলে তুমি কিভাবে বাছাইটা করবা? প্রথমে তুমি মুশফিক এবং সাকিবকে নিলা, দেন মুশফিক এবং তামিমকে নিলা, এরপর ধরো তুমি এখানে সিরিয়ালটা মেনটেন করি, ধরো মুশফিক এবং রুবেলকে নিলা, ঠিক আছে? এরপরে ধরো তুমি সাকিব এবং তামিমকে নিলা, দেন সাকিব এবং রুবেলকে নিলা, এবার লাস্টে এবার তুমি তামিম এবং রুবেলকে নিলা। তাহলে বলো তো এখানে বলো তো টোটাল 4 জন থেকে 2 জনকে বাছাই করার উপায় কয়টা হয়েছে? টোটাল 6টা হয়েছে, রাইট? টোটাল 6টি, তাই না? টোটাল 6টি। আচ্ছা এখন প্যাসকেল অভেদটা কি খেয়াল করে দেখো। এখানে সবগুলা বাছাইয়ের মধ্যে তুমি খেয়াল করবা, জাস্ট তুমি যে কোনো একজনের কথা চিন্তা করো। ধরো রুবেলের কথা চিন্তা করো, ধরো তুমি রুবেলের কথা চিন্তা করো, যে এখানে যে তুমি বাছাই পর্বটা করেছো, এখানে কিছু জায়গায় রুবেল অন্তর্ভুক্ত আছে, আবার কিছু জায়গায় রুবেল অন্তর্ভুক্ত নাই। তুমি খেয়াল করো এখানে কিন্তু রুবেল অন্তর্ভুক্ত নাই, এখানে রুবেল অন্তর্ভুক্ত আছে, এখানেও আছে, বাট এখানে কিন্তু নাই, তাই না? তার মানে তুমি যে 4 জন থেকে 2 জনকে বাছাই করেছো, এই বাছাইগুলোর মধ্যে
কিছু জায়গায় কিছু বাছাইয়ের মধ্যে রোবেল অন্তর্ভুক্ত আছে, কিছু বাছাইয়ের মধ্যে রোবেল অন্তর্ভুক্ত নাই, রাইট? এটাই তো বাস্তব, তাই না? তার মানে তোমাকে আমি জিনিসটা বুঝাই যে এখানে তুমি 4 জন থেকে 2 জনকে বাছাই করেছো, 4 জন থেকে 2 জনকে বাছাই করেছো, যেখানে যেখানে কিছু বিন্যাসে রোবেল অন্তর্ভুক্ত আছে প্লাস কিছু বিন্যাসে রোবেল অন্তর্ভুক্ত নাই। তাহলে আমি কি জিনিসটা এইভাবে বলতে পারি, যেখানে আর আর আছে মানে কিছু বিন্যাসে আর মানে কিছু সমাবেশে আর আছে, আবার কিছু সমাবেশের মধ্যে আর হচ্ছে নাই, আর হচ্ছে নাই। ঠিক আছে, বলতে পারি, রাইট? শুধু একজনের কথা বলতেছি, প্যাসকেল অবেজটা হচ্ছে জাস্ট একজন অন্তর্ভুক্ত থাকবে বা থাকবে না এই রিলেটেড। ঠিক আছে, আচ্ছা এবার তুমি খেয়াল করে দেখো, তার মানে 4C2 যদি আমি তোমাকে বলি যে এই 4 জনের মধ্য থেকে 2 জনকে নিয়ে তুমি একটা সমাবেশ তৈরি করবা বা বাছাই করবা যেখানে আর অলওয়েজ থাকবে, আর অলওয়েজ থাকবে, তাহলে বলো তো 4 জনের মধ্য থেকে যদি আর অলওয়েজ থাকে তাহলে এই বাকি 3 জনের মধ্য থেকে একজনকে নেওয়া লাগবে না, একজনকে নিতে হবে। ধরো তোমরা 4 জন ফ্রেন্ড, এর মধ্যে তোমাকে বলছে যে একটা টিম তৈরি করা হবে 2 জনের, যেখানে ফাহিম সবসময় থাকবে। তাহলে ফাহিম সবসময় যদি থাকে তাহলে বাকি 3 জন থেকে কি একজনকে নিতে হবে না, রাইট? তার মানে যেখানে আর সবসময় থাকবে সেখানে বাকি 3 জন থেকে একজনকে নিতে হবে, তার মানে 3C1, 3C1। এবার আসো প্লাস, এবার আবার ধরো বলি যে 4 জন ফ্রেন্ড আছে ওই 4 জন ফ্রেন্ডের মধ্যে 2 জনকে বাছাই করতে হবে, তোমাকে বললো ফাহিম অসুস্থ, ফাহিম খেলবে না, ফাহিম বাদ, বাকি 3 জন থেকে 2 জন নাও। তার মানে এবার কিন্তু আর নাই, তাহলে রোবেল এবার নাই, তার মানে এই বাকি 3 জন থেকে তোমাকে 2 জন নিতে হবে। তাহলে তোমার 3 জন থেকে 2 জন নেওয়ার ওয়ে কি? 3C2, 3C2, বুঝতে পেরেছ? তার মানে তুমি যেটা একবারে যে কাজটা করেছিলে 4C2 সেটা তুমি এখন 2টা পার্টে ভাগ করছো, যে রোবেল আছে রোবেল নাই, রাইট? এবার দেখো এই টোটাল সমীকরণটাকে যদি আমি একটু মানে NCR এর কনসেপ্ট দিয়ে যদি বুঝাই তাহলে তুমি খেয়াল করো, ধরো আমি যদি বলি যে এই 3টা হচ্ছে n এর মান, যে 3টা হচ্ছে n এর মান, 3টা হচ্ছে n এর মান, তাহলে বলো তো 4টা কি হবে? এটা 4টা অবশ্যই n+1 এর মান না, 4টা অবশ্যই কার মান? n+1 এর মান। আর তোমাকে 2টা করে বস্তু বাছাই করতে বলছে বা 2 জন করে নিতে বলছে, তাহলে ধরো এখানে r এর মান হচ্ছে 2, r এর মান হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা তো একটু খেয়াল করো, 4, এই 4কে আমরা n+1 বলতে পারি, তাহলে n+1C2, 2 মানে কার মান? r এর মান, ঠিক আছে? আর 3, এই 3 গুলো হচ্ছে n, তাহলে NC প্লাস এখানেও NC, তাই না? আর এই r এর মান হচ্ছে 2, তার মানে এখানে লিখলাম। আর 1টা কি? 1টা হচ্ছে r থেকে 1 কম না, তাহলে এখানে হবে r-1। দেখো তো জিনিসটা বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা? তার মানে প্যাসকেল অভেদটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে তুমি ওভারঅল যেই সমাবেশ বা ওভারঅল যেই বাছাই, ওই বাছাই কেউ একজন অন্তর্ভুক্ত আছে এবং কোনো কোনো ক্ষেত্রে সে অন্তর্ভুক্ত নাই, এই দুইটার সম্মিলিত যোগফলটাই আসলে আমাদের টোটাল বিন্যাসে দেখায়, মানে টোটাল সমাবেশে দেখায়। বুঝছো? এটা হচ্ছে আমাদের প্যাসকেল অভেদ। এটা আমরা ম্যাথমেটিক্সের মানে কয়েকটা ম্যাথের মধ্যে ইউজ করব। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা 3টা জিনিস দেখলাম। প্রথমে সমাবেশের ধারণা নিয়ে কাজ করলাম, এই যে সমাবেশের এখানে ধারণা নিয়ে কাজ করলাম যেটা আমরা বিন্যাস থেকে নিয়ে আসছি, একটা ম্যাথও সলভ করেছি। এরপর হচ্ছে সম্পূরক সমাবেশের কনসেপ্টটা ইউজ করেছি বাবার টাকা দিয়ে। আর সর্বশেষ হচ্ছে আমরা এখানে প্যাসকেল অভেদটা দেখেছি। সো এরপর আমরা যেই ম্যাথগুলো করব সেখানে বিভিন্ন কেজ আকারে বিভিন্ন টাইপ আকারে ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? সো এবার আসো আমরা একটা একটা করে কেস নিয়ে আলোচনা করি। সো আমাদের কেস নাম্বার 1 হচ্ছে নির্দিষ্ট বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত রেখে। অর্থাৎ ধরো তুমি একটা দল গঠন করবা, এই দলের মধ্যে কিছু ব্যক্তি বা কিছু খেলোয়াড় যারা সবসময় অন্তর্ভুক্ত রেখে এরপরে বাকিদের থেকে তোমাকে বাছাই করতে হবে, এরকম একটা কন্ডিশন। ঠিক আছে? তো কোশ্চেনটা আমরা একটু পড়ি যে 1 নম্বর কোশ্চেন,
বলছে তোমার কাছে টোটাল 12 জন মানুষ আছে, যার মধ্যে 10 জন শিক্ষার্থী এবং 2 জন আছে শিক্ষক। তো এই 2 জন শিক্ষক সহ মোট 7 জন কত উপায়ে বনভোজনে যাইতে পারবে? তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে 10 জন, শিক্ষক সংখ্যা হচ্ছে 2 জন, টোটাল তারা 12 জন আছে। বাট ধরো একটা গাড়ি নিল, তারা বনভোজনে যাবে, তো বনভোজনে যাওয়ার জন্য যে গাড়িটা নিয়েছে ওই গাড়িতে 7 জনের ক্যাপাসিটি আছে। এখন বনভোজনে তো শিক্ষকদের ছাড়া তো আর যাওয়া যাবে না, রাইট? শিক্ষকরা অবশ্যই যাবেন, তার মানে 2 জন শিক্ষক অবশ্যই গাড়িতে উঠে যাবে। বাকি গাড়িতে আর কয়জন নিবে? 5 জন নিবে, রাইট? সো ওই 5 জন কোন জায়গা থেকে আসবে? 10 জন শিক্ষার্থীর মধ্যে আসবে, রাইট? সো 10 জন শিক্ষার্থী থেকে ওই 5 জন শিক্ষার্থী বাছাই করার উপায় কত হবে বলো তো? 10C5, 10C5। তার মানে তোমার এখানে টোটাল হচ্ছে 12 জন, 12 জনের মধ্যে তোমার 7 জন যাবে এবং 2 জন শিক্ষক অলওয়েজ অন্তর্ভুক্ত থাকবেন, অলওয়েজ অন্তর্ভুক্ত থাকবেন। আর 2 জন শিক্ষক যদি গাড়িতে উঠে যায়, থাকবে কয়জন? আর 5 জন, মানে 5 জনকে নেওয়া যাবে। তাহলে আমাদের শিক্ষার্থী সংখ্যা কয়জন বলো তো? 10 জন। তাহলে 10 জন থেকে বা 10 জন শিক্ষার্থী থেকে 5 জনকে বাছার উপায় কি? 5 জনকে বাছার উপায় হচ্ছে 10C5, 10C5। এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। তো তুমি জিনিসটাকে যদি মানে একটা সূত্র আকারে ডেভেলপ করতে চাও, মানে সূত্র না করলেও চলবে, বা সূত্র আকারে ডেভেলপ করতে চাইলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে টোটাল n সংখ্যক তোমার কাছে হচ্ছে ব্যক্তি আছে বা বস্তু আছে, যেখান থেকে r সংখ্যক বস্তুকে বলছে বাছাই করার জন্য। n সংখ্যক বস্তু দেওয়া আছে, r সংখ্যক বস্তুকে বলছে বাছাই করার জন্য, এবং যেখানে p সংখ্যক বস্তু সবসময় অন্তর্ভুক্ত থাকবে, p সংখ্যক বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, p সংখ্যক বস্তু সর্বদা কি অন্তর্ভুক্ত থাকবে। তাহলে বলো তো টোটাল n সংখ্যক বস্তুর মধ্য থেকে যদি p সংখ্যক বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওদেরকে কি আমাদের বাছাই করা দরকার আছে? তখন ফর্মুলাটা এরকম হবে যে n - p দেন c r - p। ভাইয়া জিনিসটা বুঝলাম না, জিনিসটা এটা কেন আসলো, কিভাবে আসলো? তুমি খেয়াল করে দেখো, তোমার টোটাল শিক্ষক এবং শিক্ষার্থী মিলে 12 জন ছিল। কয়জন ছিল? 12 জন ছিল। তো 12 জন থেকে 2 জনকে আমরা হিসাব থেকে বাদ দিছি, কারণ 2 জন তো অলরেডি যাবেই, ওদেরকে বাদ দিয়ে দিছি। আর শিক্ষার্থী সংখ্যা মানে টোটাল তো যাওয়ার কথা 7 জন, টোটাল যাওয়ার কথা ছিল কয়জন? 7 জন। বাট 7 জনের মধ্যে 2 জন তো অলরেডি আমরা অন্তর্ভুক্ত করেই ফেলেছি, তো সেখানে আমাদের 2 জনকে আর বাছাই করার দরকার নাই। এইভাবে জিনিসটা হয়েছে না, যে টোটাল 12 জন থেকে 7 জনকে বাছাই করতে বলছিল, বাট 2 জন যেহেতু আগে থেকে অন্তর্ভুক্ত আছে, ওদেরকে কিন্তু আর বাছাই করতে হবে না, ওরা তো আগে থেকেই চলে আসবে, সো ওদেরকে আমরা বাদ দিয়ে দেন বাছাইটা করব। বুঝতে পেরেছ? তার মানে আমাদের ফর্মুলাটা হচ্ছে n - p c r - p, যেখানে p হচ্ছে যাদেরকে আমরা সবসময় অন্তর্ভুক্ত করব। কনসেপ্টটা কি বুঝছো? সো ফর্মুলা ইউজ না করলেও চলবে, তুমি জাস্ট কনসেপ্টটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, আমরা কনসেপ্টটা জাস্ট মাথায় রাখবো। তো এরকম আরেকটা ম্যাথ সলভ করে ফেলো দেখি দ্রুত। বলছে 5টি ভিন্ন রকমের বল থেকে 3টি বল বাছাই করতে হবে, যার মধ্যে লাল বলটি সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো তোমার কাছে ধরো আমি তোমাকে জিনিসটা একটু কনসেপ্ট দিয়ে বোঝাই, চিত্র এঁকে বোঝাই। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা লাল বল আছে, একটা কি বল আছে বলো দেখি? একটা লাল বল আছে, ঠিক আছে। আর এখানে ধরো আরো কয়েকটা বল আছে, বলগুলো অন্য কালারের অবভিয়াসলি। ধরো অন্য কালারের আরো কয়েকটা তোমার কাছে বল আছে অলরেডি। সো ধরো হলুদ কালারের একটা বল আছে, ঠিক আছে। এরপরে ধরো মনে করো যে অন্য আরেকটা কালারের একটা বল থাকতে পারে, আরেকটা কালারের বল থাকতে পারে, ঠিক আছে। আবার ধরো এখানে আরেকটা কালারের বল থাকতে পারে, আরেকটা কালারের বল থাকতে পারে, আবার ধরো আরেকটা কালারের বল থাকতে পারে, ঠিক আছে। সো ধরো আমাদের কাছে এই বলগুলো আছে। আচ্ছা, সবগুলা বলের মানে সাইডটা হচ্ছে লাল হয়ে গেছে, আমি একটু জাস্ট ইয়েটা চেঞ্জ করে দিই একটু, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি, বুঝছো? মানে তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। যদি এটা লাগতেছে না, বাট তাও তোমাদের আমি একটু বুঝাই দিই। ধরো এখানে 5টা বল আছে তোমার কাছে, টোটাল 5টা বল আছে।
তো এই 5টা বল থেকে তোমাকে বলছে যে তুমি কি করো, তুমি 3টা বলকে বাছাই করো যার মধ্যে একটা বল অলরেডি লাল বল থাকবেই। তার মানে 5টা বলের মধ্যে 3টা বল যে বাছাই করবা তার মধ্যে লাল বলটা চলে আসবে, লাল বলটা চলে আসবে। তাহলে আমাদের অবশিষ্ট যে বলগুলো আছে, অবশিষ্ট বলগুলো আছে কয়জন বলো তো, কয়টা আছে বল? 4টা বল আছে না? তাহলে 4টা বল থেকে কিন্তু এবার আর আমাদের 3টা বল বাছাই করতে হবে না, একটা তো তুমি বাছাই করেই ফেলছো। তাহলে 4টা বল থেকে তোমাকে বাছাই করতে হবে টোটাল 2টা বল। এখন সেই 2টা বল যে কোনো 2টা বল হইতে পারে, এই দুটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, রাইট? বাট 5 মানে হওয়ার কথা ছিল কিন্তু 5C3, বাট হয়েছে হচ্ছে 4C2। কেন? কারণ একটা বল তুমি অলরেডি বাছাই করে ফেলছো, বুঝছি? ঠিক আছে, তাহলে আমাদের একটি নির্দিষ্ট বস্তু সর্বদা যদি অন্তর্ভুক্ত রেখে হয়, তাহলে এই যতগুলো অন্তর্ভুক্ত রেখে হবে তাদেরকে আমরা বাদ দিয়ে হিসাবটা করব। ঠিক আছে, এবার আসো কেস নাম্বার 2। কেস নাম্বার 2 হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বস্তু সর্বদা বাদ দিয়ে, সর্বদা বাদ দিয়ে হিসাব করতে হবে। তো জিনিসটা আসলে কি দেখো, ধরো 7টি ভিন্ন ভিন্ন কালারের বল থেকে তোমাকে 4টি বল নিয়ে সমাবেশ সংখ্যা তৈরি করতে বলছে, যেখানে লাল ও নীল বল সর্বদাই বাদ যাবে, সর্বদাই বাদ যাবে। তো আমরা আবার একটু বল নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, তো ধরো আমরা হচ্ছে এখানে একটা বল নিলাম, যে বলটা হচ্ছে ধরো লাল বল। ঠিক আছে, বলটা ধরো এখানে লাল বল, এটা ক্রস দেই, ধরো বলটা হচ্ছে লাল বল। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা আরেকটা বল নিলাম, ধরো এই বলটা হচ্ছে তোমার নীল বল, নীল বল, নীল বল। ওকে, সো নীল কালার, নীল কালার, নীল কালার। ওকে, সো লাল বল নীল বল চলে গেল। এবার ধরো এখানে আরো একটা বল আছে, আরো একটা বল আছে, ধরো সবুজ কালার বল, সবুজ কালার বল। ধরো তোমার কাছে আরো একটা বল আছে, এই বলটা ধরো হলুদ কালার বল, হলুদ কালার, হলুদ কালার, হলুদ কালার বল। ধরো তোমার কাছে আরো একটা বল আছে, এটা চলে যাচ্ছে কেন? আরো একটা বল আছে, এই বলটা ধরো কি কালার হইতে পারে? সাদা কালার বল, সাদা কালার বল। ঠিক আছে, ধরো আরো একটা বল হইতে পারে, সেই বলটা কি কালার হইতে পারে? কি কালার হইতে পারে? কি কালার দিতে পারি? ধরো পার্পেল, পার্পেল, হালকা পার্পেল, এটা হালকা পার্পেল কালার বল। ঠিক আছে, আচ্ছা লাস্ট আরেকটা নেই, তো এখানে আরেকটা বল হইতে পারে, কালারটা হচ্ছে ধরো এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। ওকে, সো চেঞ্জ করে দিই লাস্ট, এই যে। ঠিক আছে, ধরো তোমার কাছে এরকম 7টা ভিন্ন ভিন্ন কালারের বল আছে, যেখানে থেকে তোমাকে 4টা বল বলছে বাছাই করার জন্য বা সমাবেশ তৈরি করার জন্য, যেখানে লাল এবং নীল বল সর্বদা বাদ যাবে, সর্বদা বাদ। তা আমাকে বলো তো, এখানে আমাকে বলো তো, সর্বদা যদি বাদ চলে যায় তাহলে আমরা কি এই এই নীল বলটা আর এই লাল বলটা এদের নিয়ে কি কোনো কিছু করতে পারবো না? এরা আগে থেকেই বাদ, এরা আউট অফ দ্য সিলেবাস, মানে এরা আগে থেকেই বাদ, রাইট? সো এরা যদি আগে থেকে বাদ হয়, বাকি বল থাকবে কয়টা? 5টা, রাইট? তাহলে বাকি যে বল আছে 5টা, তাহলে এই 5টা বল থেকে, এই 5টা বল থেকে তোমাকে কয়টা বল বাছাই করতে হবে? 5টা বল থেকে তোমাকে 4টা বল বাছাই করতে হবে, যেখানে তুমি 5C4 লিখতে পারো, 5C কি লিখতে পারো? 4 লিখতে পারো। কিন্তু খেয়াল করো, যদি আমরা এই স্ট্রাকচারাল ওয়েতে সাজাইতে চাই, আমাদের কাছে কিন্তু বল ছিল 7টা, বল ছিল টোটাল 7টা, বল ছিল 7টা, যার মধ্যে থেকে 2টা বল যারা আগে থেকেই হিসাব থেকে বাদ। তাহলে এই জন্য আমরা আগে থেকেই কি হিসাব থেকে বাদ দিছি, 7 - 2 বাদ দিছি, যেখানে আমাদের বাদ দেওয়ার পর যেই বলগুলো থাকবে সেখান থেকে আমাদের কি 4টি বল বাছাই করতে হবে। তাহলে আমরা আসলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, 7 - 2C4। যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের কাছে টোটাল n সংখ্যক বল আছে, সেখান থেকে আমাদের r সংখ্যক বল বাছাই করতে বলেছে, এবং p সংখ্যক বল সর্বদা অন্তর্ভুক্ত নয়, বা p সংখ্যক বল সর্বদা অন্তর্ভুক্ত নয়, মানে ওদেরকে আগে থেকে বাদ দিতে হবে। কোন জায়গা থেকে বাদ দিতে হবে? n সংখ্যক বস্তু থেকেই ওদেরকে বাদ দিতে হবে, বুঝছো? তাহলে আমাকে বলো তো, ওই স্ট্রাকচার অনুসারে, যে এই স্ট্রাকচার অনুসারে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি আমাদের কাছে টোটাল n সংখ্যক বস্তু আছে, যেখান থেকে p সংখ্যক বস্তু আগে থেকেই বাদ, ওদেরকে হিসাব থেকে বাদ দিয়ে তারপরে r সংখ্যক বস্তু বাছাই করতে হবে। তাহলে এখানে হবে n - p
সি আর, এন মাইনাস পি সি আর। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে আগেরটার সাথে এটা পার্থক্য কি? আগেরটাতে ছিল এন মাইনাস পি সি আর মাইনাস পি, মানে দুইটা থেকে বাদ যাবে, কারণ ওদের তো অন্তর্ভুক্ত করছো, বাট ওদেরকে যেহেতু অন্তর্ভুক্ত করো নাই, তাহলে এইখানে কিন্তু আমাদের বাছাইটা পুরাটাই হবে, শুধু এইখান থেকে বাদ দিতে হবে যারা অন্তর্ভুক্ত থাকবে না। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। এখানে কি বলছে? বলছে 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক কখনোই থাকবে না। তাহলে বলো 12 জন থেকে যদি 4 জন আগে থেকেই বাদ হয়ে যায়, তাহলে 16 জন থেকে যদি 4 জন আগে থেকেই বাদ হয়ে যায়, তাহলে কি 12 জন থাকবে না? সেই 12 জন থেকে 7 জনের একটা দল তৈরি করতে হবে, তার মানে 12C7। 12 জন থেকে 7 জনের একটি দল তৈরি করতে হবে, দ্যাট মিন্স 12C7। বুঝতে পেরেছ? ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? তাহলে আমরা দুইটা কেস অলরেডি শেষ করে ফেলছি। সহজ কিন্তু, মানে তোমার আসলে ফর্মুলাগুলো এখানে ইউজ না করলেও চলবে, জাস্ট তুমি কি করবা, তুমি হচ্ছে কনসেপ্টগুলো মনে রাখবা, তাইলেই পারবা। দেন আসো কেস নাম্বার 3-তে। কেস নাম্বার 3-তে বলেছে কিছু একই এবং কিছু ভিন্ন জাতীয় বস্তু থেকে বস্তু বাছাই। আচ্ছা, এই কনসেপ্টটা তোমাকে আমি ক্লিয়ার করার জন্য একটু মানে একটা উদাহরণ দিই, তাহলে আই থিঙ্ক তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আবার বল নেই না, বল নিতে নিতে ভাইয়া বিরক্ত হয়ে গেছে না, যে ভাই বারবার আপনি বল নিয়ে কাজ করতেছেন। ওকে, মানে এটা দিয়ে ভিজুয়ালাইজ করাটা ইজি, দ্যাটস ওয়াই আমি এটা নিচ্ছি। সো আমি হচ্ছে একটু ফিল কালার দিই। আচ্ছা, আরেকটা নেই না, আরেকটা নেই, কি কালার নিব? ইয়েলো কালার নেই, ইয়েলো কালার এখানে মানে বোর্ডে ভালো হয়, সুন্দর দেখায়। আচ্ছা, আরেকটা বল নেই, যেটা ধরো হচ্ছে এই কালারটা। ওকে, আচ্ছা আচ্ছা 4টা নিলাম। আচ্ছা, এর মধ্যে 2টা বল হচ্ছে লাল, 2টা বল হচ্ছে কি লাল, ঠিক আছে? ওকে, সো আমরা এই ম্যাথটার কথা আপাতত ভুলে যাই, আমরা এইখানে আসি, এটা বুঝলে আমরা বুঝে যাবো সব কিছু। তো এখানে কয়টা অক্ষর আছে? 6টা না? আচ্ছা, আরেকটা নেই না, আরেকটা নেওয়া দরকার, 5টাই নিলাম, বেশি বড় হয়ে যাবে নয়তো। ওকে, সো তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু টোটাল 5টা বল আছে, যার মধ্যে 2টা বল হচ্ছে লাল বল, আর বাকি 3টা বল কিন্তু ভিন্ন ভিন্ন কালারের বল। 2টা একই রকম বল আর বাকি 3টা ভিন্ন ভিন্ন কালারের বল। এখন ধরো তোমাকে কোশ্চেন করা হয়েছে যে এই যে 5টা বল আছে, এই 5টা বল থেকে 3টা বল তুমি বাছাই করো, 3টা বল বাছাই করো। তো ভাইয়া 3টা বল যদি তুমি বাছাই করতে বলা হয়, আমরা কিন্তু ফর্মুলা জানি যে 5টা বল থেকে 3টা বল বাছাই করার ওয়ে হচ্ছে 5C3। 5C3 বলো তো, 5C3-র আনসার কত হয়? 5C3-র আনসার হয় 10টি। 5C3-র আনসার হয় 10টি। বাট ঝামেলা জানো কোন জায়গায়? ঝামেলা হচ্ছে আমাদের এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ 2টা একই রকম বল আছে, 2টা একই রকম বল, এক জাতীয় বল যদি থাকে এই ফর্মুলা খাটবে না। এই ফর্মুলা খাটবেই হচ্ছে শুধুমাত্র সবগুলা বস্তু যখন ভিন্ন ভিন্ন তখন খাটবে, কিন্তু যখন কিছু বস্তু এক জাতীয় হবে, কিছু বস্তু ভিন্ন ভিন্ন হবে, তখন কিন্তু খাটবে না। তাহলে আমরা এখন একটু দেখব প্র্যাকটিক্যালি যে আসলে এই 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে আমরা কতগুলো বস্তু বাছাই করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে কিছু কন্ডিশন জুড়ে দিই, ঠিক আছে? তুমি দেখো কন্ডিশনগুলো কীরকম হইতে পারে। যে আমরা 1 নাম্বার কন্ডিশন দিচ্ছি, একটাও মানে 0 সংখ্যক রেড কালার হবে, মানে রেড কালারের একটাও নিব না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাছাইটা করতে পারি? আচ্ছা বলো তো, রেড কালারের যদি একটাও না নেই, মানে যারা একই রকম, মানে ওদের ক্ষেত্রে আমরা একটা কেস তৈরি করতেছি, ঠিক আছে? সো রেড কালারের নিব না, তাহলে আমাকে বলো তো রেড কালার না নিলে 3টা বস্তু কিভাবে নেওয়া যায়? এখানে তো
হ্যাঁ বক্সের কারণে ঝামেলা হচ্ছে, যে বক্স কেটে দিই। তো রেড কালার যদি একটাও না নেও, তা রেড কালার একটা না নিলে কাদের নিতে হবে? একটা আকাশি কালার নিতে হবে, একটা, আচ্ছা এটা লক করে দিই স্ক্রিনটা, একটা আকাশি কালার নিতে হবে, একটা হোয়াইট কালার নিতে হবে, রাইট? আর আরেকটা নিতে হবে কি বলো তো, আরেকটা নিতে হবে ইয়েলো কালার, রাইট? আচ্ছা এর বাইরে কি সম্ভব আর কোনো কিছু সম্ভব? তুমি যদি একটাও লাল কালার না নেও তাহলে কিন্তু এখানে 3 ধরনের সমাবেশ সম্ভব, রাইট? এবার তুমি চিন্তা করে দেখো তো, যদি আমরা একটা কাজ করি, আমরা মাত্র একটি লাল বল নেই, একটি লাল বল অন্তর্ভুক্ত আগে থেকে করে রাখি, যে একটি লাল বল আমরা অন্তর্ভুক্ত করলাম, আর বাকি দুইটা ভিন্ন ভিন্ন হবে, বাকি দুইটা ভিন্ন ভিন্ন হবে। তো বলতো বাকি দুইটা ভিন্ন ভিন্ন কি কি হইতে পারে? এখানে আকাশী এবং সাদা হইতে পারে, আকাশী এবং আকাশ দত্তরি, এখানে তোমার এই আকাশী এবং কি হইতে পারে, সাদা হইতে পারে। অথবা যদি তুমি একটা লাল বল নিয়ে থাকো, একটা লাল বল নিয়ে থাকো, সেখানে তুমি আকাশী কালারটা এবং তুমি কি কালার নিতে পারো বলো তো, ইয়েলো কালার নিতে পারো, রাইট? অথবা তুমি যদি একটা লাল কালার এখানে নিয়ে থাকো, তাহলে তুমি সেখান থেকে একটা এই সাদা কালার এবং তুমি এখান থেকে ইয়েলো কালারটাও নিতে পারো। বলো তো একটি লাল অন্তর্ভুক্ত করার পর, একটি লাল অন্তর্ভুক্ত করার পর তোমার কিন্তু 3টা ওয়েতে বাকি 2টা বল তুমি বাছাই করতে পারো, তাই না? আচ্ছা এবার বলো তো, যদি তুমি এবার কেস নাম্বার 3 লেখো, যে আমি 2টি আর নিয়ে নিব, মানে 2টি লাল বলকে আগে অন্তর্ভুক্ত করব, তাহলে বলো তো 2টি আরকে অন্তর্ভুক্ত করলে এই যে একটা আর নিলা, এই যে আরেকটা আর এখান থেকে তুমি নিয়ে নিলা, রাইট? সো 2টি আরকে অন্তর্ভুক্ত করলা। আচ্ছা 2টি আরের সাথে কে কে বসতে পারে? হয় একবার ও বসবে, তাই না? অথবা একবার সাদাটা বসবে, অথবা একবার কি বসবে বলো তো, ইউলোটা বসবে, রাইট? একবার ইউলোটা বসবে। আর এখানে তো সাদা বলগুলো, লাল বলগুলো অন্তর্ভুক্ত করি নাই, তাই না? লাল বলগুলো অন্তর্ভুক্ত করে দিই, লাল বলগুলো অন্তর্ভুক্ত করে দিলাম একটু। তার মানে তুমি খেয়াল করো তো, টোটাল বিন্যাস বা টোটাল সমাবেশ সংখ্যাটা হইল, টোটাল এখানে সমাবেশ সংখ্যা হইল 1 2 3 4 5 6 7, টোটাল এখানে সমাবেশ সংখ্যা হইল 7টি, টোটাল হইল 7টি। বাট তুমি যদি এখানে এই 5C3 অ্যাপ্লাই করতা তাহলে হইতো কয়টা? 10টা। তার মানে ম্যাথটা কি ভুল হইতো না, রাইট? তার মানে আমরা এইটা বুঝতে পেরেছি, যখন আমাদের কিছু বস্তু একজাতীয় থাকবে এবং কিছু বস্তু ভিন্ন ভিন্ন থাকবে, তার মানে সেখান থেকে কিছু সংখ্যক বস্তু যদি আমাদের নিয়ে বাছাই করতে বলা হয়, তখন আমাদের কিছু কেজ আকারে জিনিসগুলো আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা করতে হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে বলো আমাকে, তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, যদিও আমরা এই ফুল কনসেপ্টটা একদম এই চ্যাপ্টারে সবার লাস্টের টাইপের ম্যাথে আলোচনা করব, যে বিন্যাস এবং সমাবেশের মিশ্রিত প্রবলেম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে, প্যারা নাই। বাট এখানেও তা আমরা একটু আলোচনা করে দিই। সো খেয়াল করে দেখো, তাহলে এখানে আমাদের টোটাল হায়ার ম্যাথ, মানে হায়ার একটা হচ্ছে শব্দ দেওয়া আছে, বলছে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে তোমাকে সমাবেশ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে হায়ারের মধ্যে আমরা বুঝতেই পারতেছি, এখানে এইচ হচ্ছে 2টা একরকম, দেন আই আলাদা, জি আলাদা, ই আলাদা এবং আর আলাদা, রাইট? আর আলাদা, তাই না? তাহলে আমরা এই ম্যাথটা করার জন্য একটা বক্স করে ফেলতে পারি, একটা বক্স করে ফেলতে পারি, যেখানে আমাদের উপরের যেই সারিটা থাকবে ওই সারিতে আমাদের কন্ডিশনগুলো লেখা থাকবে, আর 2টা পার্টে ভাগ করতে পারি, আমরা 2টা পার্টে ভাগ করতে পারি, যেখানে আমরা কি করব, প্রথম পার্টে হচ্ছে আমরা কেসগুলো নিয়ে আলোচনা করব, কেসগুলো নিয়ে আলোচনা করব যে কি কি কেস হইতে পারে, আর দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা সমাবেশ করব, সমাবেশ, ঠিক আছে? তো কেসগুলো নিয়ে কি কি কেস হইতে পারে বলো তো? 1 নম্বর কেস হইতে পারে, 1 নম্বর কেস হইতে পারে তোমার শূন্য সংখ্যক এইচ নিব, শূন্য সংখ্যক কি নিব, এইচ নিব। 2 নম্বর কেস হইতে পারে একটি এইচ অন্তর্ভুক্ত করে, এবং 3 নম্বর কেস হইতে পারে কি বলতো, 2টি এইচ অন্তর্ভুক্ত করে। তাহলে বলো, যদি একটাও এইচ না নেই তাহলে বাকি থাকলো কটা? 4টা ভিন্ন ভিন্ন বর্ণ থাকলো, 4টা থেকে 3টি ফিল আপ করার উপায় হচ্ছে 4C3, রাইট? 4C3 এর মান হবে 4। ওকে,
এরপরে একটি এইচ যদি অন্তর্ভুক্ত করি, ধরো একটা এইচ নিলাম, তাহলে বাকি 4টা থেকে আর কয়টা নিতে হবে? 2টা নেওয়া লাগবে। দেখো যে একটা যখন তুমি লাল নিছিলা, তাহলে বাকি 4টা থেকে তুমি বা বাকি 3টা থেকে কি 2টা নিছো না? তার মানে যদি একটা এইচ নিয়ে নেও বাছাইয়ের ক্ষেত্রে, তাহলে বাকি 4টা থেকে 2টা নিলে হবে। তাহলে 4 4C2, তাহলে 4C2 এর মান কত হয় বলো তো? 4C2 এর মান হয় 6। 4C2 এর মান হয় 6, ঠিক আছে। এবার বলো যদি 2টা এইচ অন্তর্ভুক্ত করে ফেলো, মানে 2টা এইচ অলরেডি বাছাই করে ফেলো, তাহলে আর একটা মাত্র বর্ণ লাগবে। তাহলে বাকি 4টা থেকে একটা বর্ণ বাছাই করার উপায় কি বলো তো? 4C1। তাহলে 4C1 এর মান কত হয়? 4C1 এর মান 4ই হওয়ার কথা। 4C1 এর মান হবে 4। তাহলে বলো তো এখানে মোট বাছাই করার সংখ্যা কয়টা হইল? মোট কয়টা হইল? মোট হইল তোমার টোটাল 14টা। মোট হইল 14টা। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে আমাদের যখন একই জাতীয় বস্তু থাকে এবং ভিন্ন ভিন্ন জাতীয় বস্তু মিক্স করা থাকে, তখন আমাদের সমাবেশ সংখ্যা তৈরি করার জন্য আমাদের কি করতে হয়? বিভিন্ন কেস আকারে আলাদা করতে হয়। এবং এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমার আপাতত এই টপিকটা নিয়ে তেমন একটা কনসার্ন রাখা দরকার নেই। আমরা এই টপিকটা একদম সবার লাস্টে গিয়ে আবার আলোচনা করব, যেখানে আমরা শুধুমাত্র বাছাই করব না, আমরা বাছাই করার পর আবার শব্দ তৈরি করব, মানে সমাবেশ করার পর আবার বিন্যাস করব। যেমন দেখো এখানে তুমি বাছাই করলা, ধরো এখানে তুমি বাছাই করছো, এইচ বাছাই করছো, আই বাছাই করছো, জি বাছাই করছো, তো এদের দিয়ে শব্দ তৈরি করার জন্য কি আবার বিন্যাস করতে হবে না? এগুলো আমরা সবার লাস্টে আলোচনা করব। সো কেস নাম্বার 3টা ইম্পর্টেন্ট, বাট এটা আমরা আবার আলোচনা করব, কোনো প্যারা নাই। তো তোমরা এটা একটু হোমওয়ার্ক করে ফেলো। এডুহাইপ সেম জিনিস, জাস্ট এখানে ই হচ্ছে 2টা, ই হচ্ছে 2টা। তাহলে এটা আমি আর করাই দিলাম না, তোমরা এটা একটু করে নিও। ওকে, সো কেস নাম্বার 3 শেষ। এবার আসো কেস নাম্বার 4-এ। কেস নাম্বার 4-এ বলছে অন্তত একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা, এবং ব্রেকেটে বলা আছে সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন, মানে অন্তত একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা সবগুলা কি ভিন্ন ভিন্ন। আচ্ছা, এটা একটা মজার কনসেপ্ট আছে। এটা হচ্ছে আমরা 2টা ভিন্ন ভিন্ন ওয়েতে এই ম্যাথটা সলভ করতে পারি। তার আগে তোমাদের একটা ফর্মুলা আমি দেখাই। ফর্মুলাটা হচ্ছে, তোমরা দ্বিপদী বিস্তৃতি যখন এই চ্যাপ্টারটা শিখবা সেকেন্ড পেপারে, তখন এই ফর্মুলাগুলো তুমি এমনিতেই শিখতে পারবা। আর তাছাড়া যারা তোমরা দ্বিপদী বিস্তৃতি পড়ে আসছো ক্লাস 9-10-এ, দ্বিপদী বিস্তৃতি একটা ছোট্ট একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদের এই ম্যাথে চাইলে আমরা কাজে লাগাইতে পারবো। তো ফর্মুলাটা কি আমি তোমাদের একটু লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে এরকম, যে ধরো NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট ডট ডট, ধরো NCN ইকুয়াল টু NC0 NC1 NC2 ডট ডট NCN। এটার টোটালটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n লিখা যায়, 2 টু দি পাওয়ার n লিখা যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন NC0 যেটা NC0 মান তো ভাইয়া 1, NC0 মান 1, দ্যাট মিনস যদি আমি 1 লিখে দিই এখানে, তাহলে জিনিসটা এরকম আসবে না, ডট 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 প্লাস NCN ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n না? তাহলে আমি যদি 1টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে যেটা হয় NC1 NC2 NC3 ডট 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 NCN ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, রাইট? সো এই ফর্মুলাটা চাইলে আমরা ইউজ করতে পারবো, মানে এই কনসেপ্ট দিয়ে আসলে এই টপিকের বা এই টাইপের স্পেসিফিক্যালি এই টাইপের ম্যাথটা সলভ করা যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি আমাদের একটু ছোট্ট পরিসরে দেখাই দেন তো যে আসলে কিভাবে এই ফর্মুলাটা আসে, বা এই যে এই টোটালটা সমান 2 টু দি পাওয়ার n কেমনে আসে। আচ্ছা, তোমাদের কি এইটা মনে আছে কি না? না মনে থাকলে তুমি ধরে নাও তোমার মনে আছে। ধরো এখানে 1 প্লাস এক্স তার পাওয়ার হচ্ছে n, ধরো এটা আছে 1 প্লাস এক্স তার পাওয়ার n। তো তোমাদের কি এরকম একটা ফর্মুলা ছিল না, NC0 এক্সের পাওয়ার 0, NC1 এক্সের পাওয়ার 1, NC2 এক্সের পাওয়ার 2 ডট 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 NCN এক্সের পাওয়ার n। মনে আছে? এটা আই থিঙ্ক তোমাদের মানে একটু হইলেও মনে থাকার কথা। তো ভাই আমি যদি এবার এক্সের জায়গায় 1 বসাই, তাহলে এখানে 1 বসালে 1 প্লাস 1 কি 2 হয়ে যাবে না? 2 হয়ে যাবে, রাইট? সো এখানে এক্সের জায়গায় 1 বসালে এখানে হবে 2, তাহলে 2 টু দি পাওয়ার n।
এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় 1 বসাইলে এক্সগুলো কিন্তু আর থাকবে না, তার মানে এখানে হবে কি এক্স NC0 থাকবে, NC1 থাকবে, NC2 থাকবে, NC3 থাকবে, দেন লাস্টে থাকবে NCN। আশা করি তুমি এবার কনসেপ্টটা বুঝতে পেরেছো। বুঝতে পারছো এই লাইনটা কই থেকে আসছে? তাহলে আমাদের এখানে মানে দ্বিপদীর মধ্যে মানে এই চ্যাপ্টারে আসলে এই পার্টটা লাগবে, এই পার্টটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মনে রাখবো আমরা এই টপিকটা বা এই ফর্মুলাটা ইউজই করব যে অন্তত একটি বস্তু বাছাই করার ক্ষেত্রে, অন্তত একটি বস্তু বাছাইয়ের ক্ষেত্রে, অন্তত একটি বস্তু বাছাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সুন্দর একটা ম্যাথ দিয়ে শুরু করব। আমাদের ম্যাথ নাম্বার 7 বলছে একজন লোকের 5 জন বন্ধু আছে এবং সে তাদের বন্ধুদের মধ্যে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারে কত উপায়ে? আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, আমি আবারও সেই বক্সগুলা নিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো তোমার একজন বন্ধু আছে লাল বন্ধু, নাম দিলাম আর কি, বন্ধুটার নাম কি বন্ধু? লাল বন্ধু। ঠিক আছে, এবার ধরো আরেকজন বন্ধু আছে নীল বন্ধু, আরেকজন বন্ধু আছে তোমার নীল বন্ধু। তো একজন লাল বন্ধু পাইলাম লাইফে, একজন নীল বন্ধু পাইলাম লাইফে, আরেকজন মনে করো তোমার লাইফে আরেকজন বন্ধু আছে সবুজ বন্ধু। হ্যাঁ, নাম থাকতে পারে না, লাল মিয়া নাম থাকতে পারে, নীল মিয়া নাম থাকতে পারে, সবুজ মিয়া নাম থাকতে পারে, আছে কিন্তু নাম কিন্তু আছে, তাই না? পরে মনে করো যে পার্পেল মিয়া নাই, তাহলে আমি ধরলাম এখানে তোমাদের একটা বন্ধু আছে পার্পেল বন্ধু। ঠিক আছে, এরপরে মনে করো যে আরেকজন বন্ধু আছে, তো পার্পেল বন্ধু বললে কিন্তু আবার তোমার বাসায় তোমার মাইট দিবে, বুঝতে পারছো? তো পার্পেল বন্ধু, আরেকজন আছে সবুজ বন্ধু আর কি। তো নীল বন্ধু, লাল বন্ধু, পরে হচ্ছে সবুজ বন্ধু, টিয়া বন্ধু, পার্পেল কালার বন্ধু। তো 5 জন বন্ধু আছে। তো তুমি 5 জন বন্ধুর মধ্য থেকে একজন বন্ধু বা একাধিক বন্ধুকে তোমাকে দাওয়াত করতে হবে। এখানে বলছে, দেখো স্পষ্ট করে বলছে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে হবে। তা তুমি চিন্তা করে দেখো, এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করা মানে কি? মানে তোমাকে দাওয়াত মাস্ট করতে হবে। সেটা তুমি একজন বন্ধুকেও করতে পারো, 2 জনকেও করতে পারো, 3 জনকেও করতে পারো, 4 জনকেও করতে পারো, 5 জনকেও করতে পারো, কিন্তু দাওয়াত করতে হবে, এটা শিওর। দাওয়াত করতে হবে, এটা তোমার শিওর। তাহলে আমাকে বলো তো জিনিসটা কি এভাবে সলভ করা যায় না? যেহেতু 5 জন বন্ধু আছে, তাহলে আমরা জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা 5 জন বন্ধু থেকে একজন বন্ধুকে দাওয়াত দিব। তাহলে 5 জন বন্ধু থেকে একজন বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় কি? 5C1, রাইট? অথবা মানে আমরা জানি যোগ, অথবা 5 জন বন্ধু থেকে 2 জন বন্ধুকে দাওয়াত দিব, 5 জন বন্ধু থেকে 2 জন বন্ধুকে দাওয়াত দিব, অথবা 5 জন বন্ধু থেকে 3 জন বন্ধুকে দাওয়াত দিব, অথবা 5 জন বন্ধু থেকে 4 জন বন্ধুকে দাওয়াত দিব, অথবা 5 জন বন্ধু থেকে আমি 5 জন বন্ধুকেই দাওয়াত দিব। তার মানে তোমাকে টোটাল এতগুলা ভিন্ন ভিন্ন কাজ করা লাগতেছে। তুমি 5 জন বন্ধু থেকে তুমি চিন্তা করতেছো যে কোনো একজনকে দাওয়াত দিবা, তো এদের মধ্যে যে কোনো একজন এখানে আসতে পারে। তাহলে যে কোনো একজন কত উপায় আসতে পারে? 5 উপায় আসতে পারে। দেখো 5C1 মানে কিন্তু 5, হয় তুমি সবুজকে দাওয়াত দিবা, বা লালকে দাওয়াত দিবা, নীলকে দাওয়াত দিবা, টিয়াকে দাওয়াত দিবা, পার্পেলকে দাওয়াত দিবা, অথবা তুমি 2 জনকে নিয়ে দাওয়াত দিবা, হয় এই 2 জন, অথবা এই 2 জন, অথবা এই 2 জন, অথবা এই 2 জন, মানে মিলাই দাওয়াত দিবে, রাইট? তো তোমার এতগুলো ভিন্ন ভিন্ন ওয়ে আছে দাওয়াত দেওয়ার, তাই না? আচ্ছা, তাহলে এইটার তো একটা আনসার তুমি বের করেই ফেলতে পারবা ক্যালকুলেটরে। বাট এই যে 5C1, 5C2, 5C3, 5C4, 5C5, এই টোটালটাকে কিন্তু আমরা চাইলে 2 to the power 5 minus 1ও লিখতে পারি। এই যে দেখো, NC1, NC2, NC3, NCN 2 to the power n minus 1 না? তার মানে এটাকে কিন্তু আমরা 2 to the power 5 minus 1 লিখতে পারি। বাট কিভাবে, কেন লিখবো? খেয়াল করে দেখো, একটা ওয়ে হচ্ছে এটা তুমি পেয়ে গেছো, আরেকটা ওয়ে তুমি অন্যভাবে চিন্তা করো। ধরো তুমি সবুজের নামটা নিলা, সবুজকে দাওয়াত দিব কি দিব না? সবুজকে দাওয়াত দিব কি দিব না? তুমি খেয়াল করো, তুমি খেয়াল করো, এই যে সবুজ, এই যে এই বন্ধুদের আমি একটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, নিচে নিয়ে আসলাম। তুমি চিন্তা করলা যে সবুজ, আচ্ছা সবুজের কথা চিন্তা করলা যে সবুজকে দাওয়াত দিব কি দিব না?
তার মানে সবুজের জন্য অপশন কয়টা বলো তো? দুইটা। দাওয়াত দিতেও পারো, নাও দিতে পারো। এরপর লালে আসো, লাল মিয়াকে দাওয়াত দিব কি দিব না? তাহলে ওর জন্য অপশন কয়টা বলো তো? দুইটা। দেন হচ্ছে কি নীল, নীলকে দাওয়াত দিব কি দিব না? ওর জন্য অপশন দুইটা, ওর জন্য অপশন দুইটা। পার্পেলের জন্য অপশন কয়টা বলো তো? দুইটা, তাই না? তাহলে আমাদের এই সম্পূর্ণ কাজটা করতে হলে অনেকগুলো আংশিক কাজ করা হয়েছে না? তার মানে সবগুলোকে আমরা কি করতে হবে? গুণ করতে হবে, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো, এতগুলা ভিন্ন ভিন্ন ওয়েতে ওদেরকে তুমি দাওয়াত দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু তুমি চিন্তা করো তো এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে ওকে দাওয়াত দিব না, দিব না, দিব না, দিব না, দিব না। এরকম একটা কেস আছে যেখানে তুমি কাউকেই দাওয়াত দাও নাই। এই কেসটা কি তোমাকে এখানে বলছে নাকি দাওয়াত দিতে বলছে? দাওয়াত কিন্তু দিতে বলছে, এক বা একাধিক একজন করে দাওয়াত দিতে হবে। তাহলে তোমার যদি এখানেও দিবা না, দিবা না, দিবা না, দিবা না, দিবা না, এরকম একটা কেস যদি চলে আসে তাহলে কিন্তু আর হবে না। তার মানে এই ভিতরে কিন্তু এরকম একটা কেস চলে আসছে যেখানে তুমি কাউকে দাওয়াত দাও নাই, তাহলে সেই একটা কি করতে হবে আমাদের? বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে এখানে কি লেখা যায় আসলে? 2⁵ - 1 লেখা যায়। তার মানে আমরা যখন এক বা একাধিক বস্তুকে বাছাই করব তখন আমরা টোটাল 2⁻n - 1 এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো দেখি এরকম আর কি কি ম্যাথ আছে। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তোমার কনসেপ্টগুলো। আরেকটা ম্যাথে যাই। বলছে 7টি ভিন্ন রকমের ফল থেকে কত প্রকারে তুমি কমপক্ষে একটি মাত্র ফল বাছাই করতে পারো। ধরো তোমার কাছে 7টি ভিন্ন রকমের ফল আছে। ধরো আম আছে, আম চিন্তা করলে আম খাবো কি খাবো না, আনারস খাবো কি খাবো না, তরমুজ খাবো কি খাবো না। তার মানে 7টি ভিন্ন ভিন্ন ফলের জন্য তোমার প্রত্যেকটার জন্য তোমার 2টা করে ওয়ে, রাইট? তার মানে 7টি ভিন্ন ভিন্ন ফলের জন্য তোমার 2⁻7টি ওয়ে আছে, রাইট? যার মধ্যে তোমার একটা উপায় এমন আছে যেখানে তুমি কাউকেই খাও নাই, বাট খাইতে তো হবে একটা, রাইট? তো বলছে তো এক বা মানে একটি মাত্র ফল তোমাকে বাছাই করতেই হবে কমপক্ষে। তাহলে কমপক্ষে একটি মানে কি? ওই যে কাউকেই তুমি মানে কোনো ফলই খাচ্ছ না, ওই একটা তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। হয় তুমি এটা লিখবা অথবা কি লিখবা বলো? ওই যে 7C0 7C1 7C2 7C3 7C4 7C5 ওটা লিখতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে পরীক্ষা আসে, কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষা আসে। দেখো কি বলছে, বলছে হচ্ছে তোমার একটি পরীক্ষায় মোট 6টি প্রশ্ন আছে যার মধ্যে অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। একজন শিক্ষার্থী এক বা একাধিক প্রশ্নের উত্তর কত উপায়ে দিতে পারে? তো তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে টোটাল 6টি প্রশ্ন আছে। তো তোমাকে বলছে 6টি প্রশ্নের মধ্যে অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, মানে একটি অন্তত দিতেই হবে, তার বেশি তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি খেয়াল করে দেখো, প্রথমে যখন তুমি এই প্রশ্নটা পড়বা, তাহলে এই প্রশ্নটা পড়ার পর তোমার কাছে 2টা অপশন, দিব কি দিব না, দিব কি দিব না, রাইট? তার মানে এই প্রশ্নের জন্য 2টা অপশন, তাহলে এই প্রশ্নের জন্য কি 2টা অপশন, দিব কি দিব না। এই প্রশ্নের জন্য 2টা অপশন, দিব কি দিব না। তাহলে এই প্রতিটা প্রশ্নের জন্য তোমার কাছে কয়টা করে অপশন বলো তো? 2টা করে অপশন না? এখন এর মধ্যে যদি তুমি এরকম হয় যে দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, তাহলে কি হবে? তাহলে কিন্তু একটা অপশন রয়ে গেল, মানে একটা কেস হইলো যেখানে তুমি কোনো প্রশ্নের উত্তরই দাও নাই, তাই না? তাহলে ওটা হবে না, ওটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের টোটাল 6টি প্রশ্ন, দ্যাট মিনস 2⁻6 সংখ্যক উপায়ে আমরা এক বা একাধিক প্রশ্ন উত্তর দিতে পারি, যেখানে একটা কনসেপ্ট আছে যে কোনো প্রশ্নের উত্তর দাও নাই, সেখানে -1 করতে হবে। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, কনসেপ্ট বুঝছি। নেক্সট যাই। এই যে এটাও ইম্পর্টেন্ট, এটা পোলাপাইন ভুল করে আসে বেশি, বুঝছো? এটা লাভ রেখ দিয়ে দিলাম একটা, বুঝছো? আর একটা স্টার মার্কও দিয়ে দিই। আবার একটা, যেহেতু ভুল করো তোমরা অনেক সময়, ভুল করার জন্য এই জন্য একটা আমরা হচ্ছে একটা সেড মার্কও দিয়ে দিলাম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো খেয়াল করে দেখো, এরকম আমাদের প্রশ্ন হয় না, এরকম প্রশ্ন হয় না যে ধরো এই 1 নাম্বার প্রশ্ন, এখানে এ এবং বি 2টা অপশন দেওয়া আছে, মানে 2টা প্রশ্ন দেওয়া আছে। আবার ধরো 2 নাম্বার প্রশ্ন, এখানেও ধরো এ এবং বি 2টা অপশন দেওয়া আছে। এরকম তোমার টোটাল 6টা প্রশ্ন আছে, 3 4 5 6,
মানে এবার প্রতিটা প্রশ্নের মধ্যে বিকল্প অপশন আছে, আবার 1 2 মানে এ বি দুইটা প্রশ্ন আছে। তো এখানে বলছে প্রতিটি বিকল্প সহ একটি পরীক্ষায় মোট 6টি প্রশ্ন আছে, মানে একটি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন ভিতরে বিকল্প সহ আছে, মানে এ অথবা বি। বিকল্প সহ 2টি প্রশ্ন যার মধ্যে অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বলছে একজন শিক্ষার্থী এক বা একাধিক প্রশ্নের উত্তর কত উপায় দিতে পারে। তার মানে এখানে 6টা প্রশ্নের মধ্যে আবার বিকল্প সহ প্রশ্ন আছে, মানে অনেক প্রশ্ন আর কি, 12টা প্রশ্ন। তো এদের মধ্যে তোমার এক বা একাধিক প্রশ্নের উত্তর তুমি কত উপায়ে দিতে পারো। এবার চিন্তা করো, এবার কিন্তু ভাই NC1 NC2 NC3 দিয়ে করতে পারবা না। এবার তোমাকে অবশ্যই এই যে 2 টু দি পাওয়ার n এর যে কনসেপ্টটা না, ওইটা ইউজ করতে হবে। তুমি খেয়াল করে দেখো তো, যদি আমি তোমাকে প্রথম প্রশ্নের কথা বলি, প্রথম যে প্রশ্নটা তুমি খেয়াল করো, ধরো প্রথম প্রশ্নের ক্ষেত্রে তুমি এ নাম্বার প্রশ্নটা পড়ছো, দেন বি নাম্বার প্রশ্নটা পড়ছো। এখন ধরো তোমার এক মানে জিনিসটা তুমি একটা দিবা না, তাহলে তুমি প্রথম প্রশ্নের ক্ষেত্রে হয় এ দিবা অথবা বি দিবা অথবা একটাও দিবা না। হয় এ দিবা অথবা বি দিবা অথবা দিবা না, কমন পড়ে নেই, রাইট? তাহলে এক নাম্বার প্রশ্নের জন্য তোমার হাতে টোটাল অপশন কয়টা? 3টা অপশন। তুমি এ দিতে পারো, বি দিতে পারো অথবা একটাও দিতে না পারো। তার মানে প্রথমটার জন্য তোমার অপশন কয়টা টোটাল? 3টা। তাহলে বলো তো পরের 2 নাম্বার কোশ্চেনের জন্য অপশন কয়টা তোমার হাতে? 3টা। এরকম প্রত্যেকটার জন্য অপশন কয়টা করে বলো দেখি? প্রত্যেকটার জন্য তোমার অপশন কিন্তু 3টা করে, রাইট? 3টা করে অপশন না? তুমি দিতেও পারো, এও দিতে পারো, বিও দিতে পারো অথবা নাও দিতে পারো, রাইট? কিন্তু খেয়াল করে দেখো, তাহলে এখানে তোমার টোটাল তোমার কোশ্চেন আনসার করার ওয়ে হচ্ছে 3 টু দি পাওয়ার 6। 3 টু দি পাওয়ার 6, কারণ প্রতিটার জন্য 3টা পসিবল ওয়ে আছে। তো 6টা কোশ্চেন, তাহলে 6টা পসিবিলিটি, তাহলে 3 টু দি পাওয়ার 6। আচ্ছা বলো তো 3 টু দি পাওয়ার 6 এর মধ্যে এরকম একটা কেস চলে আসছে না, যেই কেসে তুমি আসলে একটা প্রশ্নের উত্তর দাও নাই, এ নাম্বার দাও মানে 1 নাম্বার দাও নাই, রাইট? তার মানে সেই একটা আমাদের কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 6 মাইনাস কি হবে? 1 হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু তুমি বুঝতেই পারতেছো এখানে কিন্তু NCR এর কনসেপ্টটা হচ্ছে না, এখানে জাস্ট 2 টু দি পাওয়ার n বা 3 টু দি পাওয়ার n এই কনসেপ্টে এখানে প্রযোজ্য হবে। ক্লিয়ার? সো অন্তত একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যাটা আমরা এইভাবেই করব, এবং সবসময় -1 একটা বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কেস নাম্বার কত শেষ বলো তো? 4 শেষ। সো এবার আসো কেস নাম্বার 5 এ যাই। সো কেস নাম্বার 5 এ বলা আছে যে অন্তত একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা, কিন্তু এখানে একটা কন্ডিশন দিছে যে এবার একই জাতীয় বস্তু থাকবে। যেমন আগেরবার আমরা কেস নাম্বার 4 এ যেগুলো দেখছিলাম, এখানে কিন্তু সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন ছিল, বাট এবার এখানে কিছু বস্তু একই জাতীয় থাকবে, এটা বলে দিছে। বুঝতে পেরেছো? সো এখানে আমরা কোশ্চেনটা একটু পড়ি। বলছে 3টি আম, 4টি আপেল এবং তোমার কাছে 5টি লিচু আছে। তো এই ফলগুলা থেকে তুমি কত প্রকারে কমপক্ষে একটি মাত্র ফল বাছাই করতে পারো? খুবই সিম্পল, খুবই সহজ একটা আইডিয়া, জাস্ট তোমাকে মানে ম্যাথটা করতে হবে আর কি, ঠিক আছে? তো তুমি খেয়াল করে দেখো তোমার কাছে, বলো তো এখানে আম আছে কয়টা? এখানে আম আছে 3টা। আপেল আছে কয়টা? আপেল আছে 4টা। লিচু আছে কয়টা? 5টা। তো তোমাকে বলছে যে এতগুলা ফলের মধ্যে তোমাকে কমপক্ষে একটি ফল খেতে হবে। দ্যাট মিন্স তুমি একটা ফলও খেতে পারো, বেশি ফলও খেতে পারো, কোনো সমস্যা নেই, বাট একটা খেতেই হবে। মানে একটা খাইতে পারবা না বা খাবা না, এটা হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা এবার তুমি চিন্তা করে দেখো তো, তোমার কাছে যে আমগুলা আছে, তুমি চাইলে একটা আম খেতে পারো, অথবা 2টা আম খেতে পারো, অথবা 3টা আম খেতে পারো, অথবা একটা আমও খেতে না পারো বা একটা আমও খাবা না, এরকম কন্ডিশনে কিন্তু একটা আছে, রাইট? তার মানে তোমার কি 3টা আমের জন্য টোটাল কন্ডিশন কি 4টা হইল না? 4টা কন্ডিশন, একটা আম খাবো, 2টা আম খাবো, 3টা আম খাবো অথবা খাবো না। তার মানে এই আমের জন্য তোমার টোটাল কন্ডিশন হচ্ছে 4টা, যাকে আমরা একটু স্ট্রাকচারাল ওয়েতে লিখতে পারি 3+1। 3+1। বুঝতে পেরেছো? এবার বলো এখানে তোমার কাছে আপেল আছে 4টা, তাহলে বলো তো আপেলের জন্য কন্ডিশন হবে কয়টা? 5টা হবে, কারণ তুমি একটা আপেল খাইতে পারো, বা 2টা বা 3টা বা 4টা বা 5টা বা আপেল খাইবাই না। তার মানে আপেলের জন্য কন্ডিশন হচ্ছে 5টা, বাট আমি লিখতে পারি এখানে 4+1। আমি এখানে লিখতে পারি কত? 4+1। বুঝতে পেরেছো?
তাহলে বলো তো লিচুর জন্য কয়টা হবে কন্ডিশন? 6টা কন্ডিশন হবে, তার মানে 5 + 1। ক্লিয়ার? তার মানে তোমাকে এই যে সবগুলা, এটা কি ইন্ডিভিজুয়াল আংশিক কাজ হইল না? তার মানে সবগুলো আমাকে গুণ করতে হবে, সম্পূর্ণ কাজ করার জন্য কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে বলো তো এবার, তাহলে বলো তো এই সবগুলা গুণ করার পর আমি যতগুলা বাছাই পাবো ততগুলা ওয়েতে কি আমরা ফল খেতে পারবো। কিন্তু তুমি চিন্তা করো, এখান থেকে ধরো একটা কন্ডিশন আছে যে আম খাবো না, আপেল খাবো না, লিচু খাবো না, মানে কিছুই খাবো না। তাহলে এই কন্ডিশনটা কি বাদ দিতে হবে না? তাহলে এখান থেকে জাস্ট এক আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে, যেটা হচ্ছে এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো তাহলে আনসার কত আসবে? আনসার আসবে 4 × 5 × 6 - 1। আমাদের আনসার তো বের করা মেইন কনসার্নটা না, আমাদের মেইন কনসার্নটা হচ্ছে এখানে শর্ট মানে কনসেপ্টটা বোঝা এবং একটি স্ট্রাকচার দাঁড় করানো। তাহলে 4 × 5 × 6 তাহলে 120, তাহলে 1 বিয়োগ করলে 119। বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এবার এটার স্ট্রাকচারটা একটু লিখি, তাহলে বলো তো স্ট্রাকচারটা কীরকম হবে? যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে তোমার কাছে পি সংখ্যক এক জাতীয় বস্তু আছে, পি সংখ্যক এক জাতীয় বস্তু আছে। দেন তোমার কাছে কিউ সংখ্যক অন্য এক জাতীয় বস্তু আছে, এবং তোমার কাছে আর সংখ্যক অন্য আরেক জাতীয় বস্তু আছে। ঠিক আছে, অন্য আরেক জাতীয় বস্তু আছে। তাহলে এই সবগুলা থেকে অন্তত একটি বস্তু নিয়ে তোমাকে সমাবেশ বা বাছাই করতে হবে। তখন সিস্টেমটা হচ্ছে পি + 1 ইন্টু হচ্ছে কিউ + 1 ইন্টু হচ্ছে আর + 1 দেন -1। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্ট। অন্তত একটি বস্তু নিয়ে বাছাই করা বা অন্তত একটি বস্তু বাছাই করার, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ঠিক আছে, বুঝতে পারলাম? বলো, বুঝতে পেরেছি? কোনো কনফিউশন? তাহলে আমরা এটা মনে রাখতে পারি, বা আমরা কনসেপ্ট দিয়েও জাস্ট ডিরেক্ট ম্যাথ করে ফেলতে পারি, ফর্মুলা মনে না রাখলেও চলবে। ঠিক আছে, তো চলো আমরা পরের ম্যাথগুলোতে যাই। 12 নম্বর ম্যাথে কি বলছে? 2টি লাল, 3টি নীল এবং 4টি কালো বল আছে, এদের মধ্যে থেকে যে কোনো সংখ্যক বল নিয়ে তুমি সমাবেশ সংখ্যা তৈরি করবা। তাহলে কি আনসার হবে বলো তো? আনসার হবে 3 × 4 × 5 - 1। এটাই হচ্ছে আমাদের আনসার। পারবো এটা, আমাদের লাল নীল বলার অঙ্কন করা দরকার নেই, আমরা অনেক অঙ্কন করেছি। ঠিক আছে, এবার আসো 6 নম্বরে। আচ্ছা, 5 নাম্বার আর 6 নাম্বারে বেসিক কোনো পার্থক্য নাই। তুমি খেয়াল করে দেখো, 4 নাম্বারে আমরা যেগুলো শিখছিলাম এখানে সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন ছিল। 5 নাম্বারে সবগুলা বস্তু একই জাতীয়, মানে কোনো ভিন্ন ভিন্ন বস্তু নাই। আম 3টা, আপেল 3টা, আপেল 4টা আর লিচু 5টা ছিল। আবার এখানেও কিন্তু 2টা, 3টা, 4টা ছিল। এরকম সিঙ্গেল ভিন্ন ভিন্ন বস্তু ছিল না, যে একটা আম বা একটা কালো বল, একটা নীল বল, এরকম নাই, রাইট? কিন্তু 6 নম্বরে কি আছে জানো? 6 নম্বরও অন্তত একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা তৈরি করতে হবে, যেখানে কিছু বস্তু এক জাতীয়, আবার কিছু বস্তু কি ভিন্ন ভিন্ন। ধরো একটি কলা, একটি আনারস আছে। বাট তোমাদের আমি বলি, তোমরা খাতার মধ্যে একটা কাজ করো, তোমাদের খাতার মধ্যে এটা 6 লেখার দরকার নাই, তোমরা এটাকেও কেস 5ই বলে দাও। মানে কেস 5 আর কেস 6 একই রকম, কোনো চেঞ্জ নাই। তোমাকে আমি বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবা জিনিসটা। কেস 5 আর 6 একই রকম, জাস্ট আমি একটু ম্যাথগুলোতে মানে জাস্ট একটু চেঞ্জ বিদায় একই আবার ভিন্ন দেখে এটা আলাদা করছে। এবার তুমি একই দিতে পারো, তোমাকে এত বেশি কেস মনে রাখা দরকার নেই। তো এখানে বলছে একটি ঝুড়িতে 4টি আম, 3টি আপেল, একটি কলা, একটি আনারস আছে, কত প্রকারে এক বা একাধিক ফল তুমি বাছাই করতে পারো। তো আমাকে বলো তো, 4টি আমের জন্য তোমার এখানে মানে কন্ডিশন কয়টা হবে? অবশ্যই 4 + 1 হবে। তুমি একটি আম খেতে পারো, বা 2টি বা 3টি বা 4টি, বা একটিও না খেতে পারো। দেন 3টি আপেলের জন্য তোমার কন্ডিশন কয়টা হবে? 3 + 1 সংখ্যক কন্ডিশন হবে, রাইট? আবার একটি কলার জন্য তোমার কন্ডিশন কয়টা হবে? হয় কলাটা খাবা অথবা কলাটা খাবা না, তাহলে 2টা কন্ডিশন,
রাইট? আবার একটি আনারসের জন্য তোমার কন্ডিশন কয়টা হবে? সেখানেও আনারসটা তুমি খেতেও পারো, নাও খেতে পারো, সো দুইটা কন্ডিশন হবে, তাই না? তাহলে আমাদের সবগুলা কি করতে হবে? গুণ করতে হবে, দেন মাইনাস একটা 1 দিতে হবে, যেখানে আমি কোনো কিছুই খাই নাই, সো এটা মাইনাস করে ফেলতে হবে, রাইট? তাহলে আমাদের এখানে আনসার করতে হবে বলো তো, 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1, সো এটাই আনসার। তাহলে আমরা কেস নাম্বার 5 এবং কেস নাম্বার 6কে আসলে আলাদা করে চিন্তা করব না, একই চিন্তা করব। বোঝা গেছে? সো দেখো তো নেক্সট প্রবলেমটা কি বলছে, মানে এখানে কিন্তু ভালো ভালো কিছু ম্যাথ আছে, আমাদের এই ম্যাথগুলো একটু শিখতে হবে। এই আপেল আনারস দিয়ে কিন্তু আমাদের ম্যাথ নাও আসতে পারে, বুঝছো? সো এখানে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যে ড্যাডি ডিড এ ডিডলি ডিড, ড্যাডি ডিড এ ডিডলি ডিড বলছে এদের থেকে যে কোনো সংখ্যক বর্ণ নিয়ে তোমাকে সমবেশ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে বলো এখানে অনেকগুলো বর্ণ আছে না, আমাদের প্রথমে বর্ণগুলো আগে আলাদা করতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোন বর্ণ কতগুলো আছে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো তো এখানে দেখো তো ডি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ডি আছে 9টা। তাহলে 1 2 3 4 5 6 7, আচ্ছা এইভাবে না লিখে আমি লিখি ডি, ডি হচ্ছে 9টি, ডি হচ্ছে কয়টি বলো তো? 9টি, এভাবে লিখলে মনে হয় ভালো হয়, ডি 9টি। তারপরে বলতো এ কয়টি আছে? এ আছে একটা, দুইটা, তিনটা, তিনটা, তাহলে এ আছে 3টি, তাই না? ওকে, সো ওয়াই, ওয়াই আছে কয়টা বলো তো? ওয়াই আছে কয়টা? একটা, দুইটা, তার মানে ওয়াই আছে এখানে 2টি, ওয়াই আছে 2টি। ওকে, সো আই বলো এখানে এই আই কয়টা আছে? আই একটা, আই আছে একটা, আই আছে একটি। এরপরে বলো তো এখানে ই আছে কয়টা? ই একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে ই আছে টোটাল 3টি, তাই না? এখন ই এর পর আর কি আছে? এখানে এল আছে, জাস্ট এল আছে, তাহলে এল আছে তোমার একটি। তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা কি আছে বলো তো? অনেকগুলা বর্ণ আছে না? ডি 9টা, এ 3টা, ওয়াই 2টা, আই একটা, ই 3টা, এল একটা, রাইট? তো তোমাকে এই সবগুলা বর্ণ থেকে বলছে এক বা একাধিক বর্ণ তুমি কতভাবে বাছাই করতে পারবা, এক বা একাধিক বর্ণ তুমি কতভাবে বাছাই করতে পারবা। তো বলো তো কতভাবে বাছাই করা যাবে? মোট বাছাই সংখ্যা, এক বা একাধিক বর্ণ বাছাই করা লাগবে, রাইট? সো মোট বাছাই সংখ্যা কিভাবে বাছাইটা করবা বলো দেখি। দেখো ডি আছে 9টা, তাহলে তুমি বাছাইয়ের ক্ষেত্রে ডি একটাও নিতে পারো, দুইটাও নিতে পারো, তিনটাও নিতে পারো, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, অথবা ডি না নিতে পারো, রাইট? তার মানে ডি এর জন্য কন্ডিশন কয়টা? 10টা। তাহলে আমি লিখতে পারি 9+1 সংখ্যক কন্ডিশন হচ্ছে ডি এর জন্য। বলো তো এর জন্য তাহলে কয়টা কন্ডিশন হবে? 3+1 সংখ্যক কন্ডিশন হবে। এরপরে ওয়াই এর জন্য কন্ডিশন কয়টা হবে? 2+1 সংখ্যক কন্ডিশন হবে। আই এর জন্য কন্ডিশন হবে 1+1 সংখ্যক কন্ডিশন, দেন ই এর জন্য হবে 3+1 সংখ্যক কন্ডিশন, দেন এল এর জন্য হবে 1+1 সংখ্যক কন্ডিশন, রাইট? তাহলে সবগুলা কন্ডিশন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করার পর এরকম একটা কন্ডিশন এখানে থেকে যাবে, যেখানে কি আমি কোনো কিছুই কি করি নাই? বাছাই করি নাই। সো ওই একটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? আমি কি বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে কি করতে হবে? কনসেপ্টগুলো মানে এইভাবে ডেভেলপ করতে হবে। তাহলে আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতেই হবে আলটিমেটলি, নইলে কিন্তু আমরা মানে ফর্মুলা বলতে জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে। ফর্মুলা তুমি ভুলে গেলে সমস্যা নেই, জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পেরেছো? ওকে, সো আমাদের এই যে এই দুইটা ম্যাথও খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের বলছে টোটাল উৎপাদক সংখ্যা বের করার জন্য, টোটাল উৎপাদক সংখ্যা যে 600 এর উৎপাদক সংখ্যা বের করার জন্য এবং 2,77,200 এর উৎপাদক সংখ্যা বের করার জন্য। ভাইয়া তুমি চিন্তা করো একটু, তোমাকে আমি একটা সিম্পল ম্যাথ দিয়ে আগে এই জিনিসটা বুঝাই, তাহলে তুমি রিলেট করাইতে পারবা। যেমন ধরো আমি তোমাকে বললাম জাস্ট 40 এর উৎপাদক কয়টা?
জাস্ট 40-এর উৎপাদক কয়টা? তুমি খেয়াল করো 40-এর উৎপাদক কি কি হইতে পারে। দেখো 40-এ কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, রাইট? 40-কে 1 দিয়ে ভাগ করা যায়, 40-কে 1 দিয়ে ভাগ করা যায়, 40-কে 2 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়। 40-কে 3 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, 40-কে 4 দিয়ে ভাগ করা যায়, 40-কে 5 দিয়েও ভাগ করা যায়, 40-কে 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না, বাট 8 দিয়ে ভাগ করা যায়, রাইট? 9 দিয়ে ভাগ করা যায় না, বাট 10 দিয়ে ভাগ করা যায়। 12 দিয়ে ভাগ করা যায় না, 13 দিয়ে ভাগ করা যায় না, 14 দিয়ে ভাগ করা যায় না, 15 দিয়ে ভাগ করা যায় না, 16, 17, 18, 19 এগুলো দিয়ে ভাগ করা যায় না, বাট 20 দিয়ে ভাগ করা যায়। 20 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়, রাইট? আচ্ছা, এই উৎপাদকগুলা বাদে 40-এর কিন্তু আরেকটা উৎপাদক আছে, সেটা হচ্ছে 40 নিজে, রাইট? তার মানে 40-এর উৎপাদক টোটাল কয়টা হইলো বলো তো? 40-এর উৎপাদক হইল টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি উৎপাদক। 40-এর উৎপাদক হলে টোটাল কয়টি উৎপাদক বলো তো? 8টি উৎপাদক। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই 40 মাত্র 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেখানে তোমার উৎপাদক বের করতে কিন্তু টাইম লাগছে অনেক, তাই না? তাহলে আমাদের এত বড় বড় সংখ্যার ক্ষেত্রে কি আমরা এইভাবে হিসাব করবো 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে কি হিসাব করা কি পসিবল? পসিবল না। তার মানে আমাদেরকে একটা ওয়ে দরকার না? তাহলে কি ওয়েটা দরকার, কিভাবে করা যায়? খেয়াল করে দেখো, আমরা কি করব জানো? আমরা প্রথমে এই যে 40টা আছে না, এই 40কে কয়েকটা মৌলিক উৎপাদকে ভাঙাবো। মৌলিক উৎপাদক কিভাবে ভাঙাবো? দেখো তো 40কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো তো? 20 দুগুণা 40, দেন আবার 20কে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 10 দুগুণা 20, আবার 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণা কত? 10, 5 দুগুণা 10, রাইট? তার মানে 40-এর যে মৌলিক উৎপাদকগুলো হয়, 40-এর মৌলিক উৎপাদকের মধ্যে 2 হচ্ছে 3টা, 2 হচ্ছে 3টা, এবং 5 হচ্ছে কয়টা বলো তো? 5 হচ্ছে একটা। এর হচ্ছে 40-এর মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক 40-এর কিন্তু আর কোনো মৌলিক উৎপাদক নাই, রাইট? তাহলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে যেই সংখ্যাটার উৎপাদক সংখ্যা বের করতে বলবে তার মৌলিক উৎপাদক বের করা। তাহলে আমরা তার মৌলিক উৎপাদক বের করলাম। এইবার আমরা এইখান থেকে আমরা কি করব? তার উৎপাদক সংখ্যাটা বের করব। তা আমাকে বলো তো, আমি যদি 40-এর এবার টোটাল উৎপাদক সংখ্যাটা বের করি, তাহলে আমরা কিভাবে উৎপাদক সংখ্যাটা বের করতে পারি? তুমি খেয়াল করে দেখো, এই যে আমরা একটু আগে যে ম্যাথগুলো করছিলাম, যে ডি আছে 9টার জন্য কন্ডিশন হচ্ছে 10টা, তারপরে এ ছিল 3টার জন্য কন্ডিশন ছিল কি 4টা, রাইট? সো সেম টু সেম এইখানে বলো তো, মৌলিক উৎপাদক এখানে 2 কয়টা আছে? 3টা আছে। তাহলে আমি যদি তার উৎপাদক সংখ্যা বের করতে চাই, আমি চাইলে একটাও 2 নিতে পারবো, বা 2টা 2 নিতে পারবো, বা 3টা 2 নিতে পারবো, অথবা 2 নিব না, রাইট? তাহলে 2 যেহেতু 3টা আছে, তাহলে 2 এর জন্য টোটাল কন্ডিশন হচ্ছে 3 + 1, 4টা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 5-এর জন্য। 5, তাহলে 5-এর জন্য কি? 5-এর জন্য হচ্ছে যে 5 টোটাল কয়টা আছে বলো তো? 5 টোটাল আছে একটা, রাইট? তাহলে 5-এর জন্য কন্ডিশন কয়টা হবে? যে 5 আমি নিতেও পারি, নাও নিতে পারি, রাইট? তাহলে 5 যদি নিতেও পারি বা নাও নিতে পারি, তাহলে কয়টা হবে এখানে? 1 + 1 হবে, তাই না? এখন তুমি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 4 আর এখানে 2, 4 এবং 2 কত হয় বলো তো? 4 × 2 টোটাল 8 হয় না? এখন তোমার একটা কনফিউশন থাকতে পারে যে ভাইয়া, আমরা সবসময় কিন্তু এক বিয়োগ করতাম, বিয়োগ করতাম, বাট এখানে আপনি বিয়োগ করতেছেন না কেন? কারণ কি এখানে কি 8টা মিলে গেছে থেকে বিয়োগ করতেছেন না? না ভাই, তুমি খেয়াল করে দেখো, এই 2 আর 5 এগুলা তুমি যদি নাও নিয়ে থাকো উৎপাদক আকারে, তাও কিন্তু 1 একটা উৎপাদক আছে। 2 এবং 5 না নিলেও কিন্তু 1 কিন্তু একটা উৎপাদক আছে। তাহলে 2 এবং 5 না নিলেও তো উৎপাদক সংখ্যা আমরা পাচ্ছি, রাইট? তাহলে তুমি কেন -1 করবা? আমরা -1 কেন করতাম? যখন আমরা
কাউকেই নিব না, কাউকেই নিব না, তখন আমরা -1 করতাম। বাট এখানে কে আমরা কাকে কাকে নিচ্ছি না, 2 এবং 5কে নিচ্ছি না, বাট এক তো মৌলিক মানে এক তো একটা উৎপাদক, রাইট? এই জন্য এখানে মাইনাস করা যাবে না। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে তুমি মুখস্থ না করে কনসেপ্ট ইউজ করবা। আমাদের কনসেপ্টটা হচ্ছে যেই সংখ্যাটা দেয়া থাকবে, উৎপাদক সংখ্যা বের করতে বলবে, তাকে আগে মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যায় ভাগ করে দিবা, বা মৌলিক সংখ্যায় আমরা মানে মৌলিক উৎপাদকগুলো আগে বের করব। এরপরে জাস্ট প্রতিটা কতগুলা করে উৎপাদক আছে তার সাথে এক এক করে যোগ করে জাস্ট গুণ করে দিব। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে এবার আমরা 600 বা 2,77,200 এগুলো পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি তোমাদের খ নাম্বারটা করাচ্ছি। তাহলে এবার আসো এই 16 নাম্বারটাতে 2,77,200 এটা আমরা একটু করি। আচ্ছা পাশেই করি না, আমরা স্ক্রিনটা একটু লক করে এই জিনিসগুলা একটু চাপাই দিই। ঠিক আছে, তাহলে একটু ছোট করে দিতে পারি। ওকে, এবার আমরা করব হচ্ছে 2,77,200, 2,77,200। সো সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসো। আমার অ্যালার্ম বাজছে কেন? সবাই একটু ক্যালকুলেটর নিয়ে আমরা বসি, ক্যালকুলেটর নিয়ে বসি। তো 2,77,200 এটাকে প্রথমে তুমি 2 দিয়ে ভাগ করো। বলো 2,77,200 প্রথমে 2 দিয়ে ভাগ করলে হবে 1,38,600। আবার 2 দিয়ে ভাগ করো, আবার 2 দিয়ে ভাগ করো। তারপরে এবার আসবে 69,300। আবার 2 দিয়ে ভাগ করো, আবার 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 34,650। আবার 2 দিয়ে ভাগ করো, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 17,325। আর কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। এবার আমরা দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 17,325কে 3 দিয়ে ভাগ করলে 5,775। দেন যদি আমরা আবার 3 দিয়ে ভাগ করি, তাহলে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 1925। আর কি 3 দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে এবার আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে বলো 1925কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 385 হয়। দেন আবার 385কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 385কে 5 দিয়ে ভাগ করলে হবে 77। দেন 77কে তো আর 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। তাহলে 7, 11, 77। তুমি খেয়াল করে দেখো এখানে যতগুলো উৎপাদক তুমি লিখছো সবগুলা কিন্তু মৌলিক উৎপাদক। সবগুলা কি উৎপাদক বলো তো? মৌলিক উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি অতএব 2,77,200 এর উৎপাদকগুলো হচ্ছে, দেখো 2 হচ্ছে কয়টা? 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 হচ্ছে 2টা, দেন 5ও হচ্ছে 2টা, 7 একটা, 11 একটা, রাইট? ওকে, তাহলে অতএব মোট উৎপাদক সংখ্যা হবে মোট উৎপাদক সংখ্যা হবে কত বলো তো? এখানে 4টা আছে না, তাহলে 1 যোগ করলে 5টা, 2টা আছে তাহলে 3টা, 2টা আছে তাহলে 3টা, একটা আছে দ্যাট মিন্স 2টা, একটা আছে দ্যাট মিন্স 2টা। জাস্ট এগুলা গুণ করে দিলে আমাদের কি টোটাল আমাদের 2,77,200 উৎপাদক সংখ্যা পেয়ে যাবো। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 দ্যাট মিন্স 180টি উৎপাদক। চিন্তা করতে পারো 180টি তুমি যদি র্যান্ডমলি হিসাব করতে যাও তাহলে কত বড় হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি, সবাই ক্লিয়ার? তাহলে আমাদের কেস নাম্বার 6 শেষ।